তো এটা আমাদের এক্সপেরিমেন্ট 8 এর উপরে থার্ড ক্লাস। এর আগে আমরা আরো দুইটা ক্লাস দেখেছি এক্সপেরিমেন্ট 8 এর উপরে। আমরা মাইক্রোকন্ট্রোলার স্ট্রাকচার সম্পর্কে জেনেছি, মাইক্রোকন্ট্রোলার দিয়ে আমরা আরডিনো উনো ডেভেলপমেন্ট বোর্ড সম্পর্কে আমরা জেনেছি, আরডিনো উনো ডেভেলপমেন্ট বোর্ড দিয়ে আমরা এলইডি ব্লিঙ্কিং কিভাবে করা যায় এই ধরনের ছোট একটা প্রজেক্ট করেছি। এরপরে কাউন্টারের প্রজেক্ট করেছি। তারপরে আমরা শিফট অপারেটর ইউজ করে ছোট একটা প্রজেক্ট করেছি। তো আজকে আমরা ইনপুট অপারেশন দেখব। এতদিন আমরা যেগুলো করেছি সবগুলাই ছিল আউটপুট অপারেশন। আউটপুট পিনের মাধ্যমে আমরা এলইডি অন অফ করেছি অথবা আউটপুট পিনকে আমরা হাই লো করেছি। কিন্তু আমরা যদি ইনপুট অপারেশন করতে চাই, আমাদের প্রজেক্টে যদি কোনো একটা পুশ বাটন থাকে যে পুশ বাটন প্রেস করলে কোনো একটা কিছু হবে, সেক্ষেত্রে আমরা ইনপুট অপারেশন ইউজ করব। পুশ বাটন হচ্ছে এখানে একটা ইনপুট ডিভাইস। তো পুশ বাটন ব্যবহার করতে গেলে আমাদেরকে একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে পুল আপ এন্ড পুল ডাউন রেজিস্টার। তো ধরো কোনো একটা মাইক্রোকন্ট্রোলার কোনো একটা পিনের সাথে আমরা পুশ বাটন কানেক্ট করব। মাইক্রোকন্ট্রোলারের যে পিনগুলো আছে, পিন 0 থেকে পিন 13, এগুলোকে আমরা ডিজিটাল হিসেবে ইউজ করতে পারি, ডিজিটাল ইনপুট হিসেবে ইউজ করতে পারি, ডিজিটাল আউটপুট হিসেবে ইউজ করতে পারি। তো আউটপুট কিভাবে ইউজ করি আমরা? পিন মোড ফাংশন দিয়ে করি না? পিন মোড ফাংশন দিয়ে লিখে দিই হয়তো 13 আউটপুট। এখন যদি ইনপুট করতে চাই তাহলে কি করব? সেম ফাংশন। যদি কোনো একটা পিনকে আমরা ইনপুট হিসেবে ডিফাইন করতে চাই, সেম ফাংশন ইউজ করব। 13 কি হবে তখন? ইনপুট হবে। এতটুকুই পার্থক্য। এটা দিলে এটা ইনপুট হয়ে যাবে। ধরো এটা হচ্ছে 13 নাম্বার পিন, এটাকে আমরা ইনপুট হিসেবে ডিফাইন করলাম। তো ইনপুট আর আউটপুটের বলতে কি বুঝাই? আউটপুট বলতে বুঝাই কোন একটা পিনকে যখন আমরা আউটপুট করছি, অর্থাৎ মাইক্রোকন্ট্রোলার যখন কোন একটা পিনকে আউটপুট হিসেবে নিল, তখন সেই ওই পিনটাকে নিজেই হাই অথবা লো করবে। মাইক্রোকন্ট্রোলার কি করবে? হাই অথবা লো করবে। কিসের মাধ্যমে? ডিজিটাল রাইট ফাংশনের মাধ্যমে। ঠিক আছে? আর কোন একটা পিন যখন ইনপুট হবে, তখন মাইক্রোকন্ট্রোলার ওই পিনটাকে হাই লো করবে না। ওই পিনটা বাইরের কোনো ডিভাইসের মাধ্যমে হাই লো হবে, মাইক্রোকন্ট্রোলার শুধু ওইটা রিড করবে। মাইক্রোকন্ট্রোলার কি করবে? ওই পিনটাকে রিড করবে। অর্থাৎ বাইরের কোনো একটা বিষয় জানার জন্য মাইক্রোকন্ট্রোলার মূলত ইনপুট পিন ব্যবহার করবে। ধরো এই পিন, এটার সাথে যদি একটা পুশ বাটন কানেক্ট করা থাকে, এইভাবে একটা পুশ বাটন কানেক্ট করা আছে। পুশ বাটন তোমরা চিনো কিনা? একটা সুইচ আর কি। এটা প্রেস করলে কি হবে? এই দুইটা টার্মিনাল শর্ট হয়ে যাবে। প্রেস করে ধরে রাখতে হয়, ছেড়ে দিলে কিন্তু আবার এটা মানে রিলিজ করে দিলে আমরা একটাকে বলি প্রেস অথবা রিলিজ। প্রেস মানে আমি এটার উপর একটা প্রেসার দিলাম, প্রেসার দিলে এই দুইটা টার্মিনাল কানেক্ট হয়ে যাবে। আর রিলিজ মানে কি? ছেড়ে দিলাম। তো প্রেস করলে দুইটা শর্ট হবে, রিলিজ করলে কি হবে? আবার ডিসকানেক্ট হয়ে যাবে। এখন এই যে এটা প্রেস করা হচ্ছে কি হচ্ছে না, সেটা বোঝার জন্যই মাইক্রোকন্ট্রোলার এই পিনটাকে ব্যবহার করবে। মাইক্রোকন্ট্রোলার এই পিনটাকে রিড করবে, রিড করে বুঝতে পারবে ইউজার বাইরে থেকে এই পিনটাকে, এই সুইচ পুশ বাটনটাকে প্রেস করলো কিনা। এখন এখান থেকে বলো তো, যদি এটাকে প্রেস করা হয়, 13 নাম্বার পিনের লজিক স্টেট কি হবে? হাই। প্রেস করলে 1 হবে, হাই হবে। আর হাই প্রেস করলে এই দুইটা টার্মিনাল শর্ট হয়ে যাবে না? জি স্যার, হাই হবে, স্যার শর্ট হবে। তো শর্ট হয়ে গেলে হাই কেমনে হবে? এটা তো গ্রাউন্ড, এটা গ্রাউন্ড না? আচ্ছা আচ্ছা, তো শর্ট হলে 0 হয়ে যাবে। এই দুটো যদি শর্ট হয়ে যায় তাহলে এটা লজিক স্টেট কি থাকবে? 0 হবে স্যার। 0 থাকবে। ভেরি গুড। এখন এটাকে যদি আবার রিলিজ করে দেওয়া হয়, তখন 1 হবে। 1 হবে। 1 হবে। 1 হবে। 0 না থাকলে কি 1 থাকবে? প্রেস করলে 0 হচ্ছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই, কারণ এখানে এটা গ্রাউন্ডের সাথে কানেক্ট করা আছে। তাহলে এটার ভোল্টেজ কত হবে? 0 ভোল্ট হবে। আর রিলিজ করে দিলে এটার ভোল্টেজ কি 5 ভোল্ট হচ্ছে? ইনফিনিটি হয়ে যাবে না? ওপেন ভোল্টেজ কি ইনফাইনাইট হয় এভাবে? না স্যার, ইনফিনিটি হবে না স্যার। আচ্ছা 5 ভোল্টই হবে, কারণ যেটা দিকে ওপেন থাকবে সেটাই পাবো। জি স্যার। মানে কোনো সোর্সের সাথে কানেক্টেড নেই, তাও 5 ভোল্ট পেয়ে যাবো আমরা? না স্যার। লো তো বলতে পারি না আমরা। লো মানে হচ্ছে 0 ভোল্ট, মানে 0 থেকে 0.5, এটাকে আমরা কি বলি? লজিক লো। এটা অবশ্য টিটিএল লজিক ফ্যামিলির জন্য। হ্যাঁ, আর 2.7 থেকে 5 ভোল্ট, এটাকে আমরা কি বলি? লজিক হাই। এখন লজিক লো যখন গ্রাউন্ড করা হচ্ছে সেটা লজিক লো,
ঠিক আছে, কিন্তু যখন রিলিজ করে দেওয়া হচ্ছে তাহলে এখানে কত ভোল্টেজ? এখানে কি ভোল্টেজ 0? না স্যার, এখানে কি ভোল্টেজ 2.7 থেকে 5 এর ভিতরে? না। না। তো এই অবস্থায় কোনো একটা পিন থাকতে পারে, এটাকে বলা হয় ফ্লোটিং স্টেট। ফ্লোটিং স্টেট, এটা লজিক 0ও না লজিক 1ও না। বুঝতে পেরেছো? একটা পিন তিনটে স্টেটে থাকতে পারে, লজিক 0, লজিক 1 অথবা ফ্লোটিং স্টেট। এই ফ্লোটিং স্টেট লজিক 0 লজিক 1 কিছুই না, সুতরাং এটার মধ্যে কোনো ডিসিশন নাই। তো এই ধরনের ফ্লোটিং স্টেট দিয়ে কোনো কাজ করা যাবে না। ফ্লোটিং স্টেটে যখন থাকবে মাইক্রো কন্ট্রোলার ওইটাকে কি 1 ধরবে নাকি 0 ধরবে, ওইটা র্যান্ডমলি 1 0 যে কোনো কিছু ধরে নিতে পারে। তাহলে এইভাবে আমরা কাজ করতে পারবো না। আমরা যখন দেখবো যে একটা পিন ফ্লোটিং স্টেটে আছে, তখন ওই ফ্লোটিং স্টেটটাকে সামহাউ ওইটাকে রিমুভ করতে হবে। ওই ফ্লোটিং স্টেট এখানে রাখা যাবে না। তো দেখো সেটা আমরা কিভাবে করতে পারি। আমি এখানে যেটা দেখিয়েছি এখানেও সেই একই জিনিস দেখাচ্ছি। ধরো এটা হচ্ছে 13 নাম্বার পিন, আর এখানে একটা পুশ বাটন কানেক্ট করা আছে। তো পুশ বাটন প্রেস করলে এখানে লজিক 0 হচ্ছে, পুশ বাটন যদি রিলিজ করে দিই সেটা হচ্ছে ফ্লোটিং স্টেট। ফ্লোটিং স্টেট যাতে না থাকে আমরা যেটা করতে পারি যে এটার সাথে এভাবে 5 ভোল্ট কানেক্ট করে রাখতে পারি। এটার সাথে আমরা এভাবে 5 ভোল্ট কানেক্ট করে রাখলাম। তারপরে নরমাল অবস্থায় এটা কত থাকবে? 5 ভোল্ট থাকবে। আর যখন এটাকে আমরা প্রেস করব তখন কি হবে? 5 ভোল্ট, 0 ভোল্ট। আচ্ছা প্রেস করলে 0 ভোল্ট, প্রেস করলে 0 ভোল্ট, প্রেস আর করলে রিলিজ প্রেস করলে করলে 0 ভোল্ট 5 না, ভোল্ট। প্রেস করলে শর্ট সার্কিট। শর্ট শর্ট সার্কিট সার্কিট না। আমি একটা ব্যাটারি ধরো এটা হচ্ছে 5 ভোল্ট আর এটা হচ্ছে 0 ভোল্ট, মানে এটা ব্যাটারির নেগেটিভ টার্মিনাল, এটা পজিটিভ টার্মিনাল। এভাবে যদি কানেক্ট করে দিই কি হবে? শর্ট স্যার 5 সার্কিট। ভোল্ট শর্ট করবে না, তখন এই যে সরাসরি শর্ট হয়ে যাচ্ছে না, শর্ট হয়ে যাবে। হ্যাঁ, কোনো রেজিস্ট্যান্স আছে এখানে? 5 ভোল্ট দেখাবে না। তো কারেন্ট কতটুকু হবে? অনেক বেশি কারেন্ট ফ্লো হয়ে তো এই হয় যে সোর্স আছে সেই সোর্সের ওভার কারেন্টের কারণে সোর্স নষ্ট হয়ে যেতে পারে না, জি স্যার। শর্ট সার্কিট হয়ে যাবে। তো এটা তো আমরা করতে পারি না। একটা সার্কিটে কি এভাবে করতে পারি আমরা পজিটিভ নেগেটিভ একসাথে কানেক্ট করে দিব? সেটা আমরা করতে পারি না, কিন্তু আমাদের এই ধরনের একটা কিছু করা দরকার। এজন্য যেটা করা হয় যে এখানে সরাসরি এভাবে 5 ভোল্ট কানেক্ট করা হয় না, একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে 5 ভোল্ট থাকে। যেখানে একটা রেজিস্ট্যান্স থাকে, তো এখানে 5 ভোল্ট থাকে। তুমি এখন নরমাল অবস্থায় চিন্তা করো, এটা তো ডিসকানেক্টেড, এটা রিলিজ অবস্থায় আছে। এখন এখানে ভোল্টেজ কত হবে? এই টার্মিনালে ভোল্টেজ কত, মানে এই পিনের মধ্যে ভোল্টেজ কত হবে? 5 ভোল্ট হবে না? 5 ভোল্ট। জি স্যার। 5 ভোল্ট হবে, রেজিস্ট্যান্সে কোনো ড্রপ হবে না? জি হবে স্যার, এটা ড্রপ হবে। ড্রপ হবে। তো ড্রপ হলে এখানে 5 ভোল্ট থাকবে? স্যার ড্রপ হয়ে যেটা থাকে বাকিটা। স্যার ড্রপ হওয়ার পর যেটা থাকবে ওটা। কিন্তু আমি বলছি এখানে কিছু ড্রপ হবে না। ড্রপ রেজিস্ট্যান্স না হলে আছে 5 কিন্তু ভোল্ট ভোল্টেজ থাকে ড্রপ যেখানে। হবে না। রেজিস্ট্যান্স আছে কিন্তু ভোল্টেজ ড্রপ হচ্ছে না, এই ধরনের কোনো एग्जांपल বলতে পারবে? এখানে ড্রপ না হওয়ার কারণ হচ্ছে এই যে মাইক্রোকন্ট্রোলারের যে পিনগুলো আছে এগুলো আসলে কোনো কারেন্ট নেয় না। ইনপুট ইম্পিডেন্স অনেক হাই হওয়ার কারণে এগুলা কোনো কারেন্ট নিবে না। তাহলে কারেন্ট এখানে কত? 0। কারেন্টে এই যে 5 ভোল্ট সোর্স থেকে অন্যদিকে যাওয়ার তো কোনো সুযোগ নাই। এই পিন যদি কারেন্ট নেয় তাহলে এদিক দিয়ে কারেন্ট ফ্লো হবে, আর যদি না নেয় তাহলে কারেন্ট ফ্লো হবে না। তো যেহেতু এটা এটা হচ্ছে এখন ওপেন, এদিক দিয়ে তো আর কারেন্ট ফ্লো হবে না। তো এদিক দিয়ে যদি কারেন্ট ফ্লো না হয়, আই ইকুয়াল যদি 0 হয়, তাহলে ভি ইকুয়ালস আই আর কত হবে? 0 হবে না? 0। এখানে কোনো জি ভোল্টেজ স্যার। ড্রপ হবে না। তার মানে নরমালি এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। এই পিন কত ভোল্ট পাবে? 5 ভোল্টই 5 পাবে। ভোল্ট। যখন এটা প্রেস করব জি। তখন কারেন্ট ফ্লো হবে। তবে এটা আর শর্ট সার্কিট হচ্ছে না, রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। তখন সব ভোল্টেজ কিন্তু এখানে ড্রপ হয়ে যাবে। এই পিনের ভোল্টেজ হয়ে যাবে 0 ভোল্ট। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। তো এখন আমরা এখান থেকে বলতে পারি যে এটা যখন আমরা প্রেস করব তখন এই পিনের লজিক স্টেট কত হবে? লো হবে না? লো। জি স্যার। আর যখন আমরা রিলিজ করে দিব তখন এই পিনের লজিক স্টেট কত হবে? 5 ভোল্ট। হাই হবে। হাই। হাই হবে। ঠিক আছে। আর এখানে যে আমরা রেজিস্টরটা ইউজ করলাম সেটা ইউজ করার দরকার আছে কিনা? জি স্যার। জি স্যার আছে। অবশ্যই দরকার আছে, কারণ এটা না হলে এখানে কি থাকতো? ফ্লোটিং স্টেট থাকতো। ফ্লোটিং। ফ্লোটিং স্টেট থাকলে কিন্তু মাইক্রোকন্ট্রোলার কোনো ডিসিশন নিতে পারবে না। তো ফ্লোটিং স্টেট কোনোভাবেই রাখা যাবে না। এই জন্য আমরা এখানে এই যে রেজিস্টরটা ইউজ করি এটার একটা স্পেশাল নাম আছে, এটার নাম হচ্ছে পুল আপ। পুল আপ অর্থাৎ এটা কি করে, এই পিনটাকে নরমালি হাই অবস্থায় রাখে। পুল আপ মানে হচ্ছে কোনো কিছুকে কি রাখা, হাই করে রাখা, এটা হচ্ছে পুল আপ। তো নরমালি এই রেজিস্টরের মাধ্যমে আমরা এখানে কি করি, এই পিনটাকে লজিক হাই অবস্থায় রাখি, এই জন্য এটার নাম হচ্ছে পুল আপ। আমরা অন্যভাবেও কানেক্ট করতে পারি এখানে,
এই যে 5 ভোল্ট দিয়ে এখানে আমরা পুশ বাটনটা দিতে পারি, আর পুশ বাটনের সাথে এখানে যে পিনটা আছে তার সাথে আমরা একটা রেজিস্টরের মাধ্যমে ওটাকে গ্রাউন্ড করে দিতে পারি। এভাবে যদি আমরা করি নরমালি এই পিনের লজিক স্টেট কি হবে, যে যখন এটা আমরা প্রেস করব না, নরমালি এটা গ্রাউন্ডের সাথে কানেক্ট করা আছে, তাহলে এটা কি হবে 0 ভোল্ট, অর্থাৎ লজিক লো, নরমালি থাকবে লজিক লো। আর যখন এটাকে প্রেস করা হবে তখন কি হবে, লজিক হাই। তখন হয়ে যাবে লজিক হাই। ঠিক আছে, স্যার আরেকবার একটু বলেন। এখানে যেটা আছে এখানে দেখো রেজিস্টরের মাধ্যমে গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তো যখন আমরা এটা প্রেস করব না, নরমাল অবস্থায় থাকবে, তখন 5 ভোল্ট কি এখানে আসতে পারবে? না স্যার। এটা তো ওপেন, তো তখন এটার লজিক স্টেট কি হবে? জিরো। যেহেতু এটা জিরো রেজিস্টরের হবে। মাধ্যমে গ্রাউন্ডের Zero সাথে হবে। কানেক্টেড, এটা 0। আর এখানে কত আছে? 5 5 ভোল্ট। আর ভোল্ট। যখন এটাকে প্রেস করা হবে তখন তখন এটা সেটা হচ্ছে 5 ভোল্ট, লজিক হাই। লজিক হাই। তো কানেকশনটা আমরা এইভাবেও দিতে পারি অথবা এইভাবেও দিতে পারি, অর্থাৎ পিন আমরা যদি বাটন প্রেস করি তাহলে লজিক লো হয়ে যাবে, সেটা হচ্ছে এখানে নরমাল অবস্থায় হাই থাকবে, আর এখানে হচ্ছে প্রেস করলে হাই হবে, নরমাল অবস্থায় লো থাকবে। আর এখানে যে রেজিস্টারটা ইউজ করা হয় এটার নাম কি? পুল ডাউন। পুল ডাউন কেন? কারণ নরমাল অবস্থায় এই যে পিনটা আছে সেই পিনকে লজিক লো করে রাখে এই রেজিস্টারের মাধ্যমে, এই জন্য এটার নাম হচ্ছে পুল ডাউন। তাহলে এই যে পুল আপ পুল ডাউন এগুলা অবশ্যই আমাদেরকে ইউজ করতে হবে। কেন ইউজ করতে হবে? ফ্লোটিং স্টেট রিমুভ করার জন্য। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এখন আমরা একটা পুশ বাটন কিভাবে রিড করব সেটা দেখব। পুশ বাটন রিড করার জন্য এমনিতেই একটা পুশ বাটন যদি আমরা কোনো একটা পিনের সাথে কানেক্ট করি, সেই বাটনটা অবশ্যই কোন ধরনের পিন হতে হবে? ইনপুট, ডিজিটাল ইনপুট। আর কোনো একটা পিনকে যদি আমরা আউটপুট হিসেবে ডিফাইন করি, ডিজিটাল আউটপুট, সেটা তো ভিন্ন বিষয়, কিন্তু পুশ বাটনের ক্ষেত্রে অবশ্যই ডিজিটাল ইনপুট হিসেবে ডিফাইন করতে হবে। আর সেটা কিভাবে ডিফাইন করা যায় আমরা অলরেডি জানি, পিন মুড ফাংশনের মাধ্যমে। পিন মুড ফাংশন ওই পিন নাম্বারটা বলে দিতে হবে, আর ওইটা ইনপুট সেটা লিখে দিতে হবে। তো ওইটা ইনপুট হিসেবে ডিফাইন করার পরেই আমরা এটাকে যদি এটার সাথে যদি পুশ বাটন কানেক্ট করি তাহলে এই পিনটাকে আমরা রিড করতে পারবো। আর এই পিনটাকে রিড করার জন্য একটা ফাংশন আছে, সেটার নাম হচ্ছে ডিজিটাল রিড। ডিজিটাল রাইট ফাংশন দিয়ে যেমন মাইক্রোকন্ট্রোলার কোনো একটা পিনকে হাই অথবা লো করতে পারে, ডিজিটাল রিড ফাংশনের মাধ্যমে মাইক্রোকন্ট্রোলার কোনো একটা পিনের স্ট্যাটাস কি সেটা জানতে পারে। তো এখানে প্যারামিটার হিসেবে শুধু পিন নাম্বার বলে দিতে হয়। ডিজিটাল রিড তুমি যদি পিন নাম্বার বলে দাও তাহলে ওই পিনের স্ট্যাটাস কি, হাই নাকি লো, এই ফাংশনটা সেটা রিটার্ন দিবে। ধরো আমি এটাও ইনপুট পিনের জন্য হয় যে। হ্যাঁ, এটা ইনপুট পিনের জন্য। ইনপুট পিনের জন্য শুধুমাত্র এখানে পিন নাম্বারটা বলতে হবে। তো পিন নাম্বারটা ধরো আমি এখানে পিন নাম্বার 13 বলে দিলাম। 13 বলে দেওয়ার পরে এই পিনটা কি হাই আছে নাকি লো আছে সেটাই এই ফাংশনটা রিটার্ন দিবে। যেমন এই অবস্থায় দেখো এটার লজিক লেভেল কত? 1, লজিক স্টেট হচ্ছে এটার 1। তো এই অবস্থায় যদি প্রসেসর এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করে, ডিজিটাল রিড পিন নাম্বার, এটা যদি এক্সিকিউট করে তখন এই ফাংশনটা কত রিটার্ন দিবে? লজিক 1 রিটার্ন দিবে। 1 রিটেন দিবে। লজিক 1 রিটার্ন দিবে, ঠিক আছে। আর এই অবস্থায় ধরো এই বাটনটা প্রেস করা হলো, তখন এই পিনটা 0 হয়ে গেল। হ্যাঁ, এই অবস্থায় যদি প্রসেসর এই লাইনটা এক্সিকিউট করে তখন জিরো এই রিটার্ন ফাংশনটা করবে। কি রিটার্ন দিবে? 0 রিটার্ন দিবে, ঠিক আছে। আচ্ছা, প্রেস করে রাখলে পেজ করে রাখলে ব্যাপারটা এরকম না, এই ইনস্ট্রাকশন যখনই এক্সিকিউট হবে তখন পিনের স্ট্যাটাস চেক করবে, পিন কি লজিক 1 নাকি লজিক 0। যদি লজিক 0 থাকে তাহলে 0 রিটার্ন দিবে, লজিক 1 হলে 1 রিটার্ন দিবে। তুমি যদি পিন সবসময় পিন প্রেস করে রাখো কিন্তু এই ধরনের কোন ইনস্ট্রাকশন তুমি যদি না লিখো, তুমি যখন প্রোগ্রাম লিখবা তখন ধরো এই ইনস্ট্রাকশনটা তুমি লিখো নাই, তাহলে পিন তুমি সারাদিন ধরে রাখলেও কোনো কিছু হবে না। আর যদি তুমি এই ইনস্ট্রাকশনটা লিখো, যখনই এই ইনস্ট্রাকশনটা প্রসেসর এক্সিকিউট করবে তখনই এই পিনকে চেক করবে, এই পিন ওই অবস্থায় কি আছে, লজিক 1 আছে নাকি লজিক 0 আছে। এখন আমরা একটা ছোট প্রজেক্ট করব। আমরা একটা এলইডি কে কন্ট্রোল করব এই পুশ বাটনের মাধ্যমে। আমরা এই পুশ বাটনে যদি প্রেস করি তাহলে এলইডিটা অন হবে, আবার পুশ বাটনটাকে রিলিজ করে দিলে এলইডিটা অফ হবে। তাহলে এখানে দুইটা অপারেশন একসাথে হচ্ছে না, ইনপুট আউটপুট অপারেশন। এটাকে যখন আমি প্রেস করব তখন মাইক্রোকন্ট্রোলার কিন্তু বুঝতে হবে যে এটা প্রেস করা হচ্ছে কিনা। যদি এটা প্রেস করা হয় মাইক্রোকন্ট্রোলার কি করবে, এটাকে এই এলইডিটাকে অন করবে, আর যদি এটা রিলিজ করে দিই এটাকে অফ করবে।
তো এই ক্ষেত্রে আমরা এলইডি কে যে কন্ট্রোল করছি সেটা কার মাধ্যমে? পুশ বাটনের মাধ্যমে। মানে ইউজার চাইলে এটাকে অন করতে পারে, ইউজার চাইলে এটাকে অফ করতে পারে পুশ বাটনের মাধ্যমে। মাইক্রো কন্ট্রোলার কিন্তু নিজে থেকে এটাকে অন অফ করবে না, সেই এটার উপর বেস করে এটাকে অন অফ করবে। তাহলে এটার মধ্যে একসাথে ইনপুট আউটপুট অপারেশন দুইটাই আছে। তো আমরা এখানে 13 নম্বর পিন ইউজ করেছি পুশ বাটন কানেক্ট করার জন্য, আর এটার সাথে একটা পুল আপ রেজিস্টার আছে, ঠিক আছে। আর এখানে 12 নম্বরের সাথে আমরা কি কানেক্ট করেছি? এলইডি। এখন 13 নম্বর পিনটা কি হবে, 12 নম্বর পিনটা কি হবে? স্যার 12টা হচ্ছে আউটপুট, 13টা হচ্ছে ইনপুট। ভেরি গুড। 13 নম্বরটা হবে ইনপুট, শুধু ইনপুট বললে হবে না, ডিজিটাল ইনপুট। আর 12 হবে ডিজিটাল আউটপুট। আউটপুট। তো কোন একটা পিনকে ডিজিটাল ইনপুট আউটপুট আমরা কার মাধ্যমে করি? পিন মোড ফাংশনের মাধ্যমে। পিন মোড ফাংশন দিয়ে আমরা বলে দিব যে 12 হচ্ছে আউটপুট, আবার পিন মোড ফাংশনের মাধ্যমে আমরা বলে দিব 13 হচ্ছে ইনপুট। এখন আমরা এই কাজটাই করব, এখানে এটাকে রিড করব। আগে পুশ বাটনটাকে আমরা রিড করতে হবে, মানে আমরা বলতে এখানে আমরা লিখে দিব আর কি মাইক্রো কন্ট্রোলারকে যে 13 নম্বর পিনটাকে রিড করো। 13 নম্বর পিনের সাথে যেহেতু পুশ বাটন কানেক্ট করা আছে, তো 13 নম্বরকে রিড করার জন্য কিভাবে রিড করবে? ডিজিটাল রিড ফাংশন। রিড ফাংশন কত নাম্বার পিন? 13 নাম্বার। 13 রিড করলো। রিড করার পরে এটা কি করবে? এক বিট রিটার্ন দিবে না, হয় 1 রিটার্ন দিবে অথবা 0 রিটার্ন দিবে। তো সেটা আমরা কোথাও রাখতে হবে। তো এটা যেই ভ্যালুটা রিটার্ন দিবে সেটা কোনো একটা ভেরিয়েবলে রাখতে হবে। ধরো আমরা এখানে a নামক ভেরিয়েবলে সেটা রাখলাম। তো a তাহলে এখানে কোন টাইপের ভেরিয়েবল হবে, কোন টাইপের ডেটা হবে? এক বিট। আমরা এখানে বুলিয়ান দিতে পারি। এক বিটের ভেরিয়েবল যদি হয় আমরা এখানে কি লিখতে পারি? বুলিয়ান লিখতে পারি। তো বুলিয়ান a এভাবে লিখলাম। তাহলে এর মধ্যে এই 13 নম্বর পিনে স্ট্যাটাসটা থাকবে। এটা যখন রিড করবে 13 নম্বর পিনটা কি 1 নাকি 0, সেই স্ট্যাটাসটা কোথায় থাকবে? a তে থাকবে। এরপরে আমরা লিখছি ইফ a ইকুয়ালস হাই। এখানে ডাবল ইকুয়াল হচ্ছে লজিক্যালি ইকুয়াল কিনা, মানে এটা লজিক্যালি এটা হাই কিনা। যদি এভাবে দিই আমি a ইকুয়ালস হাই, মানে হচ্ছে এটা লজিক 1 কিনা। যদি a হাই হয় তাহলে এলইডি কে কি করতে হবে? অন করতে হবে নাকি অফ করতে হবে? অন করতে হবে। কেন অন করতে হবে? অফ করতে হবে। স্যার অফ করতে হবে। কারণ আমি বলেছি যে এটাকে প্রেস করলে এটা অন হবে। তো এটাকে প্রেস করলে এটার স্ট্যাটাস কি লজিক 1 হবে? না স্যার। এটা নরমাল অবস্থায় হচ্ছে হাই থাকবে। তো এটা যদি হাই থাকে, হ্যাঁ, এই ভেরিয়েবলটা যদি হাই থাকে তাহলে 12 নম্বর পিনটা কি থাকতে হবে? লো থাকতে হবে। এখানে আমরা একটা ইফ, এখানে অবশ্যই আইটা ছোট হাতের হবে আর কোনোভাবেই বড় হাতের হবে না। ইফ এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এই লাইনটা এক্সিকিউট হবে। তো ট্রু হওয়া মানে হচ্ছে এটা যদি হাই হয় তাহলে 12 নম্বর পিনকে লো রাখতে হবে। আর এলস কি করতে হবে? যদি এই কন্ডিশনটা ট্রু না হয় তাহলে অবশ্যই কোন কন্ডিশনটা ট্রু, মানে এটা 0, এটা না, এখানে দুইটা স্টেটই থাকতে পারে, হয় লজিক 1 অথবা লজিক 0। তো লজিক 1 যদি না হয় এটা অবশ্যই লজিক 0। লজিক 0 হলে তখন 12 নম্বর পিনটাকে কি করতে হবে? হাই করে দিতে হবে। তো এভাবে যদি আমরা প্রোগ্রামটা লিখি এবং সেটা লোড করি এখানে, তখন এটাই দেখাবে যে আমি এটা বাটনটা প্রেস করব, এই এলইডিটা হাই হয়ে যাবে, আর বাটনটা যদি রিলিজ করে দিই এলইডি লো হয়ে যাবে। আর এটা অবশ্য আমরা এভাবে কন্ডিশন না লিখে সরাসরি এভাবেও লিখতে পারি। দেখো এত কিছু না লিখে এভাবে লিখতে পারি, ডিজিটাল রাইট। প্রথমে আমরা ওইটা রিড করে নিব, ডিজিটাল রিড 13 ভাবে রিড করে নিলাম, সেটা এতে রাখলাম। আর ডিজিটাল রাইট এখানে লিখব 12 নট এ, এভাবে লিখতে পারি। নটটা কেন দিলাম একটু ব্যাখ্যা করি। আমরা যখন দেখব যে এখানে লজিক 0, তো আমি এটা আবার বলছি, আমি এতটুকু না লিখে, মানে এখানে ইফ এলস না লিখেও কিন্তু আমি এই কাজটা করতে পারি। আমি প্রথমে 13 নম্বর পিনকে রিড করলাম, সেটা এতে রাখলাম। এখন এ কি হইতে পারে? এ 0 হইতে পারে অথবা এ 1 হইতে পারে। 0 কখন হবে? তখন হাই নট প্রেস যখন হবে তখন 0 হবে, আর প্রেস যদি হয় তখন কি হবে? 1 হবে। স্যার নট প্রেসড হলে স্যার হাই হবে স্যার। নট প্রেস হলে হাই থাকবে। নরমালি প্রেস করা হচ্ছে না, এটা হাই থাকবে, আর প্রেস করা হলে এটা কি হবে? 0 হবে।
তো ধরো এটা আমি 0 পাচ্ছি, ডিজিটাল রিড করার পরে এর স্ট্যাটাসটা 0 পাচ্ছি, এখন কি করতে হবে? তো তখন তো স্যার এলইডিটা তো স্যার জ্বলবে। হ্যাঁ, 12 নাম্বার পিনটাকে হাই করে দিতে হবে না? জি স্যার। এই জন্য আমি এখানে লিখলাম যে নট এ, মানে এটা যদি 0 হয় এটাকে কি করে ফেলবে, 1 করে ফেলবে। নট এ মানে কি, এ এর যদি 0 ইনভার্স হয় এটাকে কি কমপ্লিমেন্ট করবে, 1 করবে। কমপ্লিমেন্ট করবে, আর এ যদি 1 হয় সেটাকে 0 জিরো করে। করবে। তাহলে আমাদের এখানে যে কাজটা সেটা হচ্ছে কিনা, আমি যখন এটাকে নর্মাল অবস্থায় যখন থাকবে আমি প্রেস করব না, তখন এটা হচ্ছে 1। তো 1 হলে তখন 12 নম্বর পিনটা কি করে কি করবে, লো করে ফেলবে। 1 হওয়া মানে এটা 0 হওয়া, এটাই রাইট করছে 12 নম্বর পিনে, তাহলে 12 নম্বর পিনটা 0 থাকবে। আর যখন আমি প্রেস করব এটা 0 হয়ে যাচ্ছে, তখন 12 নম্বর পিনটা কি হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। তাহলে এই 2 লাইন লিখলে হয়ে যাচ্ছে না? অথবা আমরা এটাকে এভাবেও লিখতে পারি, ডিজিটাল রাইট এখানে 12, ডিজিটাল রিড 13, আর এখানে নট। একটা লাইন লিখলে হয়ে যাবে, ডিজিটাল রাইট আর ভিতরেই ডিজিটাল রিড। তাহলে এটাকে রিড করবে, রিড করে যদি এখানে দেখে 0 তখন এটাকে হাই করে দিবে, আর যদি দেখে এটা 1 তখন এটাকে লো করে দিবে। বুঝতে পেরেছো কিনা? আমরা এখানে এতগুলা ইনস্ট্রাকশন না লিখে জাস্ট একটা লাইন লিখলেও কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে। ওটা 12 কমা স্যার তারপর নট সাইন দিছেন। হ্যাঁ, নট সাইন একই কথা, আমরা আগে এটা আলাদা করে লিখছি, এই যে এটা আলাদা করে লিখছিলাম না, আলাদা করে এটা এতে রাখছি, এখন সেটা না করে আমরা এর পরিবর্তে এটাই লিখে দিলাম। এটা আমরা এখন সিমুলেশন করে দেখি প্রথমে, তারপরে এটাকে প্র্যাকটিক্যালি দেখাবো আমি। দেখতে পাচ্ছ তোমরা না স্যার। এখন? জি স্যার। জি স্যার দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি তাহলে এখানে আরডিনো উনো ডেভেলপমেন্ট বোর্ডটা নিচ্ছি। আরডিনো উনো ডেভেলপমেন্ট বোর্ড লাগবে, আর কি লাগবে? রেজিস্টার, রেজু লাগবে, পুশ বাটন লাগবে, পুশ বাটন লাগবে, গ্রাউন্ড আর এলইডি লাগবে। এলইডি। পুশ বাটনের মধ্যে এখানে দেখো এসপি পুশ বাটন মানে সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রট, এখানে শুধুমাত্র 2টা টার্মিনাল থাকবে আর কি, এরকম এরকম একটা পুশ বাটন আমরা নিচ্ছি। আর রেজিস্ট্যান্স নিচ্ছি আমরা 300 ওহমের একটা রেজিস্ট্যান্স নিই। আর নিব এলইডি অ্যানিমেটেড টাইপ। আমাদের এখানে সার্কিট কানেকশন খুবই সহজ, আমরা একটা পুশ বাটন কানেক্ট করব, এই এখানে যে এলইডি নিলাম এটা হচ্ছে এখানে যে রেজিস্টারটা নিলাম সেটা হচ্ছে এলইডির জন্য, এলইডির সাথে কানেক্ট করার জন্য, কিন্তু আমাদেরকে আরেকটা রেজিস্টার নিতে হবে, আর একটু বড় ভ্যালু রেজিস্টার নিতে হবে। পুল আপ রেজিস্টার যেটা, এটার ভ্যালুটা একটু বেশি হইতে হয়, এটা কম ভ্যালু নিলে আবার সমস্যা আছে, কারণ ওখানে কারেন্ট ফ্লো বেশি হবে না। 5 ভোল্টটা ওই রেজিস্টারের মাধ্যমে তো গ্রাউন্ডের সাথে কানেক্টেড, তো এটা যদি ছোট মানের রেজিস্টার হয় সেক্ষেত্রে ওখানে কারেন্ট ফ্লোটা বেশি হবে। কারেন্ট ফ্লো যাতে কম হয় এই জন্য আমরা যে রেজিস্টারটা নিব সেটা একটু বড় ভ্যালু হলে ভালো। আমি 2.2 কে নিচ্ছি। এর সাথে এটা কানেক্ট করলাম, আর এই দুইটা কার সাথে কানেক্ট করবো, গ্রাউন্ডের সাথে। এটা কার সাথে কানেক্ট হবে, 5 ভোল্ট। 5 ভোল্ট আমি সোর্স থেকে একটা ডিসি সোর্স নিচ্ছি, ডিসি সোর্স এটার সাথে কানেক্ট করলাম, এটাতে আমি 5 ভোল্ট দিয়ে দিচ্ছি। সার্কিট কানেকশন কমপ্লিট, এখন এখানে প্রোগ্রাম লোড করতে হবে। প্রোগ্রামটা আমি লিখছি এখানে, এখান থেকে কপি না করে এখানে লিখি। ইন মোড 13 কি হবে, আউটপুট
একটা ইনপুট হবে আর একটা আউটপুট হবে। 13 ইনপুট, 13 এর সাথে আমাদের পুশ বাটন আছে। জি স্যার, আর 12টা হচ্ছে আউটপুট। হবে আউটপুট। এখানে আমরা কি লিখবো? A equal to digital write. Digital read. ডিজিটাল, স্যার উপরে বুলিয়ানটা স্যার ডিফাইন করবেন না, বুলিয়ান? হ্যাঁ অবশ্যই করতে হবে এটা। লিখবো ইফ a If equal A to high, Logically double equal equal high, I. এবার লিখবো ডিজিটাল রাইট। তখন আমরা কি digital করব? write 12 low 12 নাম্বার পিনটাকে low করে রাখতে হবে। লো করে রাখবো। else Else আবার Digital write 12টাকে হাই করে রাখবো। আর আমরা এই এলস এর প্রোগ্রামটা না লিখে আগে যে অথবা দিয়ে লিখছিলাম ওটা লিখলে হ্যাঁ, হতো না? সবগুলো একটা আমরা line টেস্ট করে দিয়ে? দেখবো, সবগুলো আমরা টেস্ট করে দেখবো। প্রথমে এটা দেখাই, কমপ্লিট। আর শুধু কি করতে হবে, আমাদের এখানে এটাকে বুলিয়ান হিসেবে ডিফাইন করতে হয়ে হবে। যেত। ঠিক আছে, তো এটাকে আমি কম্পাইল করছি। কম্পাইল হয়ে গেলে আমি কি করব, এখান থেকে ডট হেক্স ফাইলটা কপি করে নেব। তো এখানে এডিট প্রপার্টিতে গিয়ে আমি লোকেশনটা লিখে দিলাম, প্রোগ্রাম লোড হয়ে গেল। এবার রান করছি। রান হয়ে গেল। এখন এটা কি দেখাচ্ছে? অফ হয়ে আছে এলইডি। আর আমি যদি বাটনটাকে প্রেস করি, অন হয়ে গেল না? আমি প্রেস করে ধরে রাখলাম, আবার ছেড়ে দিলাম, অফ হয়ে গেল। আবার প্রেস করলাম, অন। এই যে প্রেস করলে অন অফ হচ্ছে। আচ্ছা, এখানে এখন যদি আমি এখানে এই কানেকশনটা যদি বাদ দিয়ে দিই কি হবে? 0 স্যার ফ্লোটিং দেখাবে না? এই যে এখন এমনিতে জ্বলে আসে না? জি স্যার। আমি এটা প্রেস করি না, তাও এটা জ্বলে আসে। মানে ফ্লোটিং যখন থাকবে তখন মাইক্রোকন্ট্রোলার এটাকে লজিক 1 হিসেবে রিড করতে পারে, লজিক 0 হিসেবে রিড করতে পারে। তাহলে আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা কি হবে পারফেক্টলি? না স্যার। হবে না। মানে আমরা যে লজিকে কাজ করতে চাচ্ছি সেই লজিকটা আসলে মাইক্রোকন্ট্রোলার ফলো করবে না, এই জন্য অবশ্যই এটা দিতে হবে। তো তবে আমি এটা ছাড়াও কাজ করতে পারবো। এটা আমি বাদ দিয়ে ওটা বাদ দিয়ে আমি এখানে একটা লাইন লিখে দিব। এই লাইন লিখার পরে দেখবো আর সমস্যা হচ্ছে না। এই যে এখন কিন্তু দেখো এখানে কিন্তু ফ্লোটিং নাই, এখন কি আছে? এইটাকে স্যার তো আপনি হাই করে রাখছেন। হ্যাঁ, এখন কিন্তু ঠিকভাবেই হবে। সেটা কিভাবে করছেন আর একবার বলেন, প্রোগ্রামে কি চেঞ্জ করছেন? আচ্ছা, আমি আগের অবস্থায় আবার নিয়ে যাচ্ছি। এখানে আমি যে লাইনটা লিখেছি সেটা আবার বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার জন্য আমি যদি এখানে ডাবল স্ল্যাশ লিখি, এই লাইনটা কিন্তু এখন কমেন্ট হয়ে গেছে। এখানে যেরকম কমেন্ট করছে না, দেখো ডাবল স্ল্যাশ দিয়ে যেটা লিখছে এটা কি প্রোগ্রামের অংশ? এটা কমেন্ট। তো আমি এখানে ডাবল স্ল্যাশ দিয়ে দিলাম, এটা এখন কমেন্ট হয়ে গেছে, এই লাইনটা এখন আর অ্যাক্টিভ নাই। তো এই অবস্থায় আমি আবার দেখাই, মানে প্রথমে যেটা দেখাচ্ছিলাম সেটা আর কি। দেখো এটা এভাবে কাজ করছে, কিন্তু আমি যদি রেজিস্টারটাকে বাদ দিয়ে দিই, এটাকে বাদ দিয়ে দিলাম, বাদ দেওয়ার পরে এখানে দেখো এটা ফ্লোটিং দেখাচ্ছে। এটা কিন্তু নরমালি কি থাকার কথা ছিল? হাই থাকার কথা ছিল। এবং এটা নরমাল অবস্থায় এভাবে অন থাকার কথা ছিল না, আমরা প্রেস করলে এটা অন হওয়ার কথা, কিন্তু এটা এমনিতেই অন হয়ে আছে। কেন আছে? কারণ আমরা ওখানে পুল আপটা ইউজ করি নাই। আর এখানে এটা দেখো, এটার কালারটা কি? এটার কালারটা হয় ব্লু থাকে অথবা রেড থাকে। এখানে যেটা দেখায় যে এখানে রেড দেখাচ্ছে মানে হচ্ছে এই পিনটার অবস্থা হচ্ছে এখন হাই, আর ব্লু থাকা মানে হচ্ছে এটা লো, আর এই অবস্থায় থাকা মানে হচ্ছে এটা ফ্লোটিং। যেমন এখানে দেখো এই সবগুলো পিন কিন্তু ফ্লোটিং দেখাচ্ছে। পিনগুলো ফ্লোটিং দেখাচ্ছে না, কারণ ওই পিনগুলোর মধ্যে আসলে লজিক লো অথবা হাই কিছু করা হয়নি। এই 13 নম্বর পিন এখন ফ্লোটিং দেখাচ্ছে। এখন আমি দেখো ওখানে একটা লাইন চেঞ্জ করব। আমি এখানে 13 ইনপুট এটা লিখার পরে আমি এখানে লিখছি 13 ডিজিটাল রাইট 13 1, এটা লিখে দিচ্ছি। অর্থাৎ 13 পিন নাম্বার পিনটাকে আমি কি করে দিচ্ছি? হাই করে দিচ্ছি।
এটা লিখার পরে দেখো আমি আবার রান করছি, এখন কি এটা ফ্লোটিং আছে? এই যে রেড হয়ে গেছে, রেড হয়ে গেছে। আর আমি যদি এটা প্রেস করি অন হচ্ছে, রিলিজ করলে অফ হচ্ছে। তো এটা কেন হলো এরকম? কারণ হচ্ছে আমি মাইক্রো কন্ট্রোলারের ইন্টারনালি এভাবে লিখে দিছি যে এই পিনটা নরমালি হাই থাকে। এটাকে বলা হয় ইন্টারনাল পুল আপ। এটাকে কিন্তু পুল আপ করে রাখা হচ্ছে, কিন্তু এটা কিসের মাধ্যমে? প্রোগ্রামিং এর মাধ্যমে ইন্টারনালি পুল আপ করে রাখা হচ্ছে। ইন্টারনালি এটা ওখানে ইন্টারনাল পুল আপ রেজিস্টার থাকে মাইক্রো কন্ট্রোলারের ভিতরে। তো এই লাইনটা যদি আমি লিখি তখন ওইটা ইন্টারনালি কানেক্ট হয়ে যায়, তাহলে বাইরে যে রেজিস্টারটা আছে সেটা আমাদেরকে আর দেওয়া লাগবে না। বুঝতে পেরেছো কিনা? জি জি স্যার, স্যার। ইন্টারনালি পুল আপ হবে যে না? হ্যাঁ, ইন্টারনালি পুল আপ হবে। তবে এটা এইভাবে না লিখে আমরা, এটা এইভাবে না লিখে এভাবেও লিখতে পারি, এই যে ইনপুট আন্ডারস্কোর পুল আপ। দেখো যে ইনপুট আন্ডারস্কোর পুল আপ এভাবে দিলেও হবে। আমি আলাদা ডিজিটাল রাইট ফাংশন লিখেছি না, সেটা না লিখে ইনপুট পুল আপ যদি দাও তাহলে একসাথে 13 নাম্বার পিনটা ইনপুট হিসেবে কাজ করবে এবং 13 নাম্বার পিনটা কি থাকবে? পুল আপ হয়ে থাকবে। তখন আমাদেরকে যে এক্সটার্নাল যে রেজিস্টারটা ইউজ করতে হচ্ছিল পুল আপ করার জন্য, সেটা আর ইউজ করার দরকার নেই। আচ্ছা, এখন আমরা দেখি এখানে আমরা বিভিন্ন ভাবে বলেছিলাম যে এটা এভাবে না লিখে আমরা অন্যভাবে লিখতে পারি। স্যার এই ইনপুট পুল আপটা স্যার আমরা শর্টকাট করার জন্য লিখি না এভাবে? আমরা যদি এক্সটার্নাল রেজিস্টার ইউজ করতে না চাই, একটা আলাদা করে একটা রেজিস্টার যদি সার্কিটে আমরা ইউজ করি, সেক্ষেত্রে আমাদের সার্কিটের কমপ্লেক্সিটি বেড়ে যাচ্ছে না? তো আমরা যদি চাই জি যে না স্যার। সার্কিটের সাথে আমরা আলাদাভাবে রেজিস্টার ইউজ করব না, আমরা কি করব? ইন্টারনাল পুল আপ রেজিস্টার ইউজ করব। তখন যেটার সাথে ইন্টারনাল পুল আপটা আমরা কানেক্ট করতে চাই সেটাকে এভাবে লিখতে হবে, পিন মুড ওই পিন নাম্বারটা আর এখানে ইনপুট পুল আপ, এভাবে লিখলে এটার সাথে ইন্টারনাল যে পুল আপ রেজিস্টার আছে সেটা কানেক্ট হয়ে যাবে। দেখো এখন আমরা এখানে আলাদা করে যে বুলিয়ান এ সেটাও আমরা করব না, আমরা কি করব? এখানে লিখে দিব ডিজিটাল রিড। কত নাম্বার পিন? 13 নাম্বার পিন। রিড করে সেটা রাইট করে দিচ্ছি। আমি এভাবে লিখছি, আমি এখানে নটটা এখন দিচ্ছি না, এভাবে লিখলে দেখো কি হয়। রিড করে আবার সেটা রাইট করে দিচ্ছি, তাহলে কি হবে? এই যে দেখো নরমাল অবস্থা এটা হাই হয়ে আছে, এটাও হাই এটাও হাই, আবার এটা যখন লো হচ্ছে ওইটা লো, এরকম হচ্ছে না? যেটাই রিড করবে ওটাই হ্যাঁ, যেটাই রিড করছে সেটাই রাইট করছে। কিন্তু আমাদের লজিকটা কি ছিল? আমরা প্রেস করলে ওইটা অন হবে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে কি করে দিতে হবে? নট করে দিতে হবে। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এটাকে এখন নট করে দিলাম। এখন আবার আমরা আগে এই যে এখন আমরা আবার এটাকে রান করি। এখন দেখো এখানে যেটা আছে তার নট হচ্ছে এখানে, এখানে যে 1, এখানে কি আছে? 0 আছে। এখন প্রেস করছি, এই যে প্রেস করছি হাই হয়ে যাচ্ছে, রিলিজ করলাম লো। তাহলে এখানে যে লজিকটা, এখানে তার কি অপোজিট লজিকটা থাকবে। বুঝতে পেরেছো কিনা? জি স্যার। তো এখানে আমরা দেখলাম পুল আপ রেজিস্টার কিভাবে ব্যবহার করে, একসাথে রিড অপারেশন রাইট অপারেশন আমরা দুইটাই দেখলাম। আর পরেরটা হচ্ছে যে ইন্টারনাল পুল আপ, এটা অলরেডি আমি বলেছি, ইন্টারনাল পুল আপ ওখানে দেখিয়েছি তোমাদেরকে। ইন্টারনাল পুল আপের জন্য আমরা কি করব? যেটাকে ইনপুট হিসেবে ডিফাইন করব সেটাকে আবার কি করে দিব? হাই করে দিব, ডিজিটাল রাইটের মাধ্যমে হাই করে দিব। অথবা এই যে 13 কে ইনপুট হিসেবে ইউজ করা হচ্ছে, 13 কে হাই করা হচ্ছে। অথবা আমরা এইভাবে লিখতে পারি পিন মুড 13 ইনপুট আন্ডারস্কোর পুল আপ। ঠিক আছে, এভাবে লিখতে পারি। তো এখন এতক্ষণ ধরে আমরা যা দেখলাম এটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো, মানে সিমুলেশনে যেটা আমি তোমাদেরকে দেখিয়েছি সেটা প্র্যাকটিক্যালি দেখাবো। এটা এলইডির এদিকে যেটা দিলাম এটা হচ্ছে এলইডির অ্যানোড, আর অ্যানোডটা আমরা কার সাথে কানেক্ট করব? 12 পিনের সাথে, 12 পিনের সাথে। তো অন্য যে কোনো পিনের সাথে আমরা কানেক্ট করতে পারি। আমি এখানে ধরো এটাকে 7 নাম্বার পিনের সাথে কানেক্ট করলাম। ঠিক আছে, শুনতে পাচ্ছ আমার কথা? আমি জি এখানে স্যার। এলইডির অ্যানোডটা হচ্ছে আমি 7 নাম্বার পিনের সাথে কানেক্ট করলাম, আর এলইডির ক্যাথোড যেটা আছে তার কার সাথে কানেক্ট করব? গ্রাউন্ডের সাথে। এই যে গ্রাউন্ডের সাথে কানেক্ট করলাম। আর পুশ বাটন কানেক্ট করার জন্য আমি এখানে এই যে এটা হচ্ছে আমার পুশ বাটন, দেখো দুইটা টার্মিনাল শুধু। এটাকে যদি প্রেস করা হয় তখন এই দুইটা টার্মিনাল শর্ট হয়ে যায় আর কি। তো এখানে পুশ বাটনটা রাখলাম।
পুশ বাটন আমি কানেক্ট করছি এখানে 8 নম্বরের সাথে। আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। তোমরা আমি যে কানেকশন দিয়েছি সেটা দেখো নাই? না স্যার, স্যার না স্যার, ভিডিওটা অফ হয়ে পজ ছিল। ছিল। আমি এখানে একটা এলইডি কানেক্ট করেছি আর একটা পুশ বাটন কানেক্ট করেছি। এলইডির যেই অ্যানোড, যে অ্যানোডটা আমি কানেক্ট করেছি এখানে 7 নাম্বার পিনের সাথে, আর ক্যাথোডটা কানেক্ট করেছি গ্রাউন্ডের সাথে। আর পুশ বাটন আমি এখানে কানেক্ট করেছি 8 নাম্বার পিনের সাথে, আর পুশ বাটনের আরেকটা টার্মিনাল হচ্ছে গ্রাউন্ডের সাথে, এইভাবে কানেক্ট করা আছে। তো যেভাবে কানেক্ট করেছি, যদিও প্রোগ্রামে আমি ওভাবে লিখি নাই, প্রোগ্রামে তো আমরা লিখেছিলাম 13 12, এখন প্রোগ্রামটা আমরা চেঞ্জ করে ফেলবো। প্রোগ্রাম চেঞ্জ করে প্রোগ্রামে এই যে 13 না লিখে আমরা এখানে লিখবো 8, কারণ 8 নাম্বার পিনের সাথে হচ্ছে এখানে পুশ বাটনটা কানেক্ট করা আছে। আর এখানে লিখবো 7 নাম্বারের সাথে হচ্ছে এলইডি কানেক্ট করা আছে, এখানেও আমরা চেঞ্জ করে দিব। এখানে হচ্ছে 7 এলইডির সাথে কানেক্টেড, আর 8 হচ্ছে পুশ বাটনের সাথে কানেক্টেড। এবার এটাকে আমি লোড করব। এখন আমরা লোড করার জন্য কি করতে হবে, প্রথমে টুলস অপশনে গিয়ে আমরা দেখে নিব আরডিনো উনো ডেভেলপমেন্ট বোর্ডটা সিলেক্ট করা আছে কিনা। আর পোর্টের সাথে এই যে পোর্ট এখানে COM1, আরডিনো উনো ডেভেলপমেন্ট বোর্ডটা এখানে দেখাচ্ছে না। মাইক্রো কন্ট্রোলারের সাথে যে ইউএসবি কানেকশনটা আছে, এই যে এই কেবলের মধ্যে সম্ভবত সমস্যা ছিল, আমি চেঞ্জ করে আরেকটা কেবল দিলাম, এখন ঠিক আছে। এই ডিভাইসটা কানেক্ট করার পরে এই যে এখানে ডিভাইস ম্যানেজারে একটা আরডিনো উনো এটার অ্যাড্রেসটা দেখাচ্ছে, COM9 এটা দেখাচ্ছে। এখন আমরা এটা লোড করব, তো টুলসে যাব, টুলসে গিয়ে এখানে দেখব যে COM9 যেটা আছে আরডিনো উনো, এটা সিলেক্ট করে দিলাম, আরডিনো উনো ডেভেলপমেন্ট বোর্ড আমরা সিলেক্ট করলাম, করার পরে এই যে এবার আপলোড দিব। ডান আপলোডিং, আপলোড হয়ে গেছে। এবার আমরা দেখি, এই যে দেখো এখন কিছুই হচ্ছে না, আমি এই বাটনটা প্রেস করব, এখন প্রেস করলে এটা হাই হয়ে যাওয়ার কথা ছিল না? হাই কি হচ্ছে? হচ্ছে না। না স্যার, তো কোথায় সমস্যা, আগে দেখি প্রোগ্রাম ঠিক আছে কিনা। প্রোগ্রামে তো আমরা একটু চেঞ্জ করেছি। 8 হচ্ছে আমাদের এখানে, 8টাই হচ্ছে এখানে পুশ বাটন, ঠিক আছে। 8 ইনপুট পুল আপ দিয়েছি, 7 হচ্ছে আউটপুট, আর 7 8টাকে রিড করে সেটাকে ইনভার্ট করে 7 এ রাইট করা হচ্ছে। প্রোগ্রাম ঠিক আছে, তাহলে হার্ডওয়্যারের সমস্যা। আমরা যে কানেকশন দিয়েছি সেটা একটু চেক করতে হবে। আচ্ছা, এখন সমস্যাটা কোথায় তাহলে? সমস্যাটা তাহলে কানেক্টিং ওয়্যারে হইতে পারে, এলইডি তে হইতে পারে। প্রথমে আমি এলইডি চেঞ্জ করে দেখি, অথবা এলইডি চেক করেও দেখা যায়। এলইডি যে টার্মিনালটা আছে এটা আমি এখানে 3.3 ভোল্টের সাথে কানেক্ট করে দেখি, যে এলইডি অন হচ্ছে না, তার মানে আসলে এলইডি নষ্ট সম্ভবত। কানেক্টিং ওয়্যারে নষ্ট হইতে পারে, তবে এলইডি নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। আমি এলইডিটাকে চেঞ্জ করে দিচ্ছি। এই যে দেখো এলইডি নষ্ট ছিল, এখন আমি প্রেস করছি, এলইডি অন হচ্ছে, দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখন এটা তো আমরা বুঝলাম। এবার আরেকটা প্রজেক্ট আমরা এখানে করব। এই যে দেখো এখানে একটা টাস্ক আছে, এই প্রেস ইন সুইচ ব্লিঙ্কস এলইডি 10 টাইমস। আমি বাটনে প্রেস করলে এলইডি কয়বার ব্লিঙ্ক করবে? 10 টাইম, 10 বার ব্লিঙ্ক করবে। এই ধরনের একটা কাজ আমাদেরকে করতে হবে। করতে পারবে কিনা তোমরা এটা? স্যার প্রোগ্রাম চেঞ্জ করতে হবে না স্যার? হ্যাঁ, প্রোগ্রাম অবশ্যই চেঞ্জ করতে হবে। আমরা এখানে কি করব, আটার জায়গাতে বাটন প্রেস করলে 10 বার ব্লিঙ্ক করবে, ঠিক না? বাটন প্রেস করলে কি হয়, বাটন প্রেস করলে এখানে 8 নাম্বার পিনটা, না হ্যাঁ 8 নাম্বার পিনটা কি হবে, লো হয়ে যাবে না? জি স্যার। তো আমরা এইভাবে আগের মতো দিতে পারি, বুলিয়ান এ এইভাবে দিলাম, একটা ভেরিয়েবল ডিফাইন করলাম, আর এই ইকুয়ালস লিখলাম ডিজিটাল রিড। কত নাম্বার? 8 নাম্বার পিনকে আমরা রিড করব। বাটন প্রেস করলে 8 নাম্বার পিন কি হবে? 10 বার ব্লিঙ্ক করবে। না, বাটন প্রেস করলে 8 নাম্বার পিনের অবস্থা কি হবে?
10 বার ব্লিঙ্ক Low- করবে তো বাটন প্রেস লো করলে হয়ে যাবে প্রেস করলে Zero সেটা লিখতে হবে off না হয়ে লিখতে যাবে হবে না ইফ বাটন লো মানে এটা যদি লো হয় লো হলে তখন 10 বার ব্লিঙ্ক করবে ওকে তখন আমরা 10 বার ব্লিঙ্কের জন্য লিখি তো 10 বার ব্লিঙ্ক করা মানে হচ্ছে ব্লিঙ্ক মানে কি একবার হাই হবে একবার লো লো হবে হবে তাই না? তাহলে এলইডি 7 নম্বরের সাথে কানেক্টেড এটা একবার হাই হলো তারপরে ডিলে ধর আমি 500 মিলি সেকেন্ড ডিলে দিলাম আবার লো হলো আবার ডিলে ঠিক আছে এভাবে হলো এভাবে করলে কয়বার হবে একবারই হবে আর এটাকে যদি আমি 10 টাইমস করতে চাই আমি এখানে একটা লুপ দিতে পারি তোমরা ফর লুপ চিনো জি স্যার ইকুয়াল 0 I less than 10 10 বার হলে 0 থেকে 9 পর্যন্ত অথবা আমি 1 দিয়ে শুরু করতে পারি I equals 1 থেকে 10 পর্যন্ত I প্লাস প্লাস এভাবে দিলাম আর এখানে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে ফর লুপের আন্ডারে যে ইনস্ট্রাকশন গুলো আছে এগুলো হচ্ছে ফর লুপের আন্ডারে ইনস্ট্রাকশন তো এটা হলে I equals 1 থেকে 10 পর্যন্ত এটা কয়বার রান করবে 10 বার রান করবে না এভাবে করবে আর এখানে আমরা I একটা ভেরিয়েবল ডিফাইন করলাম তো আইটা কোন ধরনের ভেরিয়েবল হবে ধরো ইন্টিজার টাইপের ভেরিয়েবল দিলাম এটা অথবা আমরা এটাকে বাইট হিসেবেও দিতে পারি 8 বিটের আইটা হচ্ছে এখানে মাত্র 10 পর্যন্ত সুতরাং বাইট হিসেবেও দেওয়া যাবে 8 বিটের ভেরিয়েবল তবে 1 বিটের দিলে এখানে হবে না কারণ I 1 বিট মানে হচ্ছে I1 অথবা 0 কিন্তু আইটা এখানে 10 পর্যন্ত কাউন্ট করতে হবে তো এটা আমরা লোড করি এখন দেখো কি হয় আমি আরেকবার বুঝাচ্ছি এখানে আমি প্রথমে ওই সুইচটাকে রিড করব যেহেতু আমরা বলছি যে এখানে বাটন প্রেস করলে তারপরে ব্লিঙ্ক করতে হবে কতবার 10 বার তো আগে এটাকে রিড করব রিড করার পরে দেখব নরমালি তো এটা হাই থাকার কথা হাই থাকলে এখানে তো এই কন্ডিশনটা ট্রু হবে না ট্রু না হলে এগুলা এক্সিকিউট হবে না আর যখনই দেখবে যে এটা লো আছে তখন এই লুপের ভিতরে ঢুকে এটাকে কয়বার 10 বার এগুলো এক্সিকিউট হবে এক্সিকিউট হলে ওখানে আমরা দেখব 10 বার ব্লিঙ্ক করছে এখন দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ কিনা বোর্ড দেখতে পাচ্ছি বোর্ড দেখতে পাচ্ছ আচ্ছা আমি প্রেস করছি এখন এই প্রেস করলে এটা 10 বার ব্লিঙ্ক করবে ব্লিঙ্ক করে এটা থেমে যাবে ব্লিঙ্কিং দেখতে পাচ্ছ জি স্যার আমি যদি এখানে 10 না দিয়ে ধরো 3 দিলাম তাহলে কয়বার ব্লিঙ্ক করার কথা 3 বার এই যে দেখো আমি এটাকে প্রেস করছি 3 বার ব্লিঙ্ক হলো তারপর অফ তোমরা দেখতে পাচ্ছ জি স্যার আবার প্রেস করছি 2 3 তারপর অফ হয়ে গেল আবার আচ্ছা এখন আমরা পুশ বাটন সম্পর্কে আরেকটু জানবো পুশ বাটনের ক্ষেত্রে আরো একটা প্রবলেম আছে একটা প্রবলেম তো আমরা দেখলাম সেটা কি প্রবলেম ছিল ফ্লোটিং স্টেট একটা প্রবলেম ছিল না ফ্লোটিং স্টেট প্রবলেমটা আমরা রিমুভ করেছি কিসের মাধ্যমে পুল আপ রেজিস্টরের মাধ্যমে এখন পুশ বাটনের ক্ষেত্রে আরেকটা প্রবলেম আছে সেটা হচ্ছে যে ডিবাউন্সিং অথবা বাউন্সিং প্রবলেম একটা বাটনকে যখন আমরা প্রেস করি ধরো এখানে যে অবস্থায় আছে এখন নরমাল অবস্থায় এটার অবস্থা কি হবে এটার লজিক স্টেট কি হবে হাই হবে না নরমাল অবস্থা হাই থাকবে নরমাল অবস্থায় হাই থাকবে আর প্রেস করলে কি হবে লো হয়ে যাবে তো নরমাল অবস্থায় ধরো এইভাবে হাই আছে আর প্রেস করলে লো হয়ে যাওয়ার কথা মানে এইভাবে হাই আছে প্রেস করলে লো হয়ে যাওয়ার কথা আর যদি আমরা প্রেস করে একটু ধরে রাখি এটা লো থাকবে আবার যদি রিলিজ করে দিই এটা আবার হাই হয়ে যাবে ব্যাপারটা এরকম না কিন্তু যেটা হয় যে আইডিয়ালি এরকম হয় না আমরা যখন একটা বাটনকে প্রেস করি তখন এটা একটু এভাবে একটু ফ্লাকচুয়েট করে তারপর এটা লো হয় আবার এভাবে হাই হয় এই যে এখানে যে চেঞ্জটা হয় এটার নাম হচ্ছে বাউন্সিং এটা খুব অল্প সময়ের জন্য এটা মাইক্রো সেকেন্ড রেঞ্জে ধরো কয়েক মাইক্রো সেকেন্ডের জন্য এরকম হচ্ছে
তারপর আবার ঠিক হয়ে যাচ্ছে। তো এই যে এখানে একটু চেঞ্জ হচ্ছে, মানে বারবার এখানে লজিক স্টেট চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু একটা সমস্যার কারণ। আমরা যদি বলি কোন একটা বাটন আমি একবার প্রেস করব একটা কাজ হবে, দুইবার প্রেস করলে আরেকটা কাজ হবে, তিনবার প্রেস করলে আরেকটা কাজ হবে, সেক্ষেত্রে আমরা যদি বাটনটা একবার প্রেস করি এরকম একবার হাই থেকে লো হয়ে হাই হওয়ার কথা, কিন্তু এখানে একাধিকবার হয়ে যাচ্ছে না। যেমন কিবোর্ডে আমরা একটা কি প্রেস করি, ধরো তুমি কিবোর্ডের যে এটা আছে, এই বাটনটা আছে, এটা প্রেস করলা, এই কয়বার দেখাই? একবার। একবার একবারই স্যার। দেখায়। একবার প্রেস করলে কি তিনবার উঠে যায়? হ্যাঁ স্যার। কিন্তু যদি বাউন্সিং প্রবলেমটা ওখানে সলভ করা না হইতো তাহলে একবার প্রেস করলে এরকম র্যান্ডমলি কয়েকবার হইতে পারতো, কয়েকবার ওই অ্যালফাবেটটা দেখাইতো ডিসপ্লেতে, বুঝছো? তো ওখানে এই প্রবলেমটা অবশ্যই সলভ করা হয়েছে। তো এই যে বাউন্সিং প্রবলেম, এটা একটা সমস্যা, আমরা অনেক অ্যাপ্লিকেশনে এই সমস্যায় পড়বো। যেমন একটু আগে আমি যেটা দেখাইলাম, একবার প্রেস করলে কয়বার ব্লিঙ্ক হচ্ছে? 10 বার ব্লিঙ্ক হচ্ছে। এইটার ক্ষেত্রে এই সমস্যাটা, বাউন্সিংটা এখানে সমস্যা না। কিন্তু আমরা যদি বলি কোন একটা এলইডি আমি একবার প্রেস করলে এটা অন হবে, আরেকবার প্রেস করলে সেটা অফ হয়ে যাবে, আবার প্রেস করলে এটা অন হবে, আবার প্রেস করলে এটা কি হবে? অফ হবে। এই ধরনের কেসে বাউন্সিংটা একটা সমস্যার কারণ, কারণ আমি যদি একবার প্রেস করি এটা এরকম হবে, এরকম হয়ে তারপর এমন হবে। তো এখানে একবার প্রেস করলে এখানে আসলে হাই লো ট্রানজিশনটা কয়বার হবে? অনেকবার হবে। আমি যদি বলি যে অনেকবার। ইফ এ ইকুয়ালস হাই, এভাবে যদি বলি আমি, অর্থাৎ এই পিন লিস্টের যদি হাই হয় তাহলে ডিজিটাল রাইট কিছু একটা করো, ডিজিটাল রাইট ধরো এখানে লিখলাম যে 13 1 এরকম লিখলাম, অথবা 13 কে কি করবে, হাই থাকলে লো করে দিবে, লো থাকলে হাই করে দিবে, এরকম করবে। তো এখন এখানে তো এই যে এই ইকুয়ালস হাই, এটা কিন্তু কয়েকবার আসতে পারে, হাই লো এখানে কয়েকবার ট্রানজিশন হতে পারে, সেক্ষেত্রে এই ইনস্ট্রাকশনটা কয়েকবার এক্সিকিউট হয়ে যাবে। আমি যে কাজটা একবার করতে চাইবো সেই কাজটা কয়েকবার হয়ে যেতে পারে। এখন এই বাউন্সিং প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব? এখানে বাউন্সিং প্রবলেম সলভ করার জন্য পাশাপাশি সুইচের জন্য আরো কিছু আমাদের প্রয়োজনীয় স্টেট দরকার, যেমন সুইচের কখন রাইজিং এজ হলো, কখন ফলিং এজ হলো, সেগুলো আমাদের আইডেন্টিফাই করা দরকার। যেমন একটা বাটন এভাবে আছে, এটা লো হয়ে গেল, আবার লো থেকে হাই হয়ে গেল, এটাকে বলা হয় ফলিং এজ, আর এটাকে বলা হয় রাইজিং এজ। এই ধরনের শব্দগুলো তোমরা শুনেছো কিনা? জি স্যার। জি স্যার। এটা হচ্ছে রাইজিং এজ, একটা পালসের ক্ষেত্রে এটা রাইজিং এজ, আর এটা কিসে, এটার নাম হচ্ছে ফলিং এজ। তো এগুলো আমাদের অনেক সময় ডিটেক্ট করার প্রয়োজন হয়, সুইচ যখন প্রেস করব রাইজিং এজ ফলিং এজ এগুলো হইলো কিনা। এইসব করার জন্য আমরা একটা লাইব্রেরি ব্যবহার করব যেটার নাম হচ্ছে bounce.h। এই লাইব্রেরিটা, এটা তোমাদের আর্ডিনো সফটওয়্যারে কিন্তু এটা থাকে না, এটা আলাদা করে লোড করে নিতে হয়। তো এই লাইব্রেরিটা আমি তোমাদেরকে দিয়ে দিব, এবং সেটা কিভাবে তোমরা লোড করবে সেটাও বলে দিব। প্রথমে আমি এটা একটু দেখাই, আগে প্রোগ্রামটা বুঝাই তারপরে লাইব্রেরির কথা বলবো। এটা হচ্ছে একটা হেডার ফাইল, এটার আন্ডারে কিছু ফাংশন আছে, সেই ফাংশন গুলা ব্যবহার করে আমরা এরকম রাইজিং এজ ফলিং এজ আইডেন্টিফাই করতে পারবো, পাশাপাশি বাউন্সিং প্রবলেমটা আমাদের সলভ হবে। তো এখানে আমরা কিছু পিনের নাম দিয়েছি, যে এখানে কনস্ট্যান্ট ইন্টিজার বাটন পিন 12, আমরা এর আগের গুলাতে কিন্তু পিনের কোনো নাম দিই নাই, জাস্ট আমরা পিন নাম্বারটা বলে দিয়েছিলাম। যেমন এখানে যে 13 নাম্বার পিন এরকম বলে দিছি না? জি স্যার। এখন ধরো কোনো কারণে তুমি সিদ্ধান্ত চেঞ্জ করলে যে 13 নাম্বার পিনের সাথে আমি এলইডি কানেক্ট করবো না, আমি 12 নাম্বার না, আমি 8 নাম্বার পিনের সাথে এলইডি কানেক্ট করবো। এটা যদি তুমি চিন্তা করো তখন তোমাকে কি করতে হবে? পিন নাম্বার গুলো চেঞ্জ করতে হবে না? জি স্যার। কয় জায়গাতে চেঞ্জ করতে হবে? এখানে চেঞ্জ করতে হবে, এখানে, এখানে, এখানে। এটা ছোট প্রোগ্রাম, কিন্তু অনেক বড় প্রোগ্রাম যদি তুমি লিখো তাহলে অনেক জায়গায় এরকম থাকবে না, হয়তো ওই পিন নাম্বারটা চেঞ্জ করতে হচ্ছে। তো চেঞ্জ করতে গেলে তুমি হয়তো ভুলও করতে পারো, হয়তো কোথাও চেঞ্জ করলা কোথাও করলা না। তো এই জন্য কি করা হয়, পিন নাম্বার আমরা সাধারণত প্রোগ্রামে ইউজ করি না, আমরা পিন নাম্বারের পরিবর্তে শুরুতে এটার একটা নাম দিয়ে দিই। ধরো তুমি ইন্টিজার এলইডি ইকুয়ালস 13 এভাবে লিখে দিলে, তো তুমি এখানে 13 এর জায়গায় কি লিখবা? এলইডি। এখানে 13 এর জায়গায় কি লিখবা? এলইডি। এখানে 13 এর জায়গায়
এলইডি, এখানে 13 এর জায়গায় কি এলইডি। এখন তুমি যদি চাও যে হ্যাঁ এলইডি পিনটা চেঞ্জ করে দিবা, তুমি এখানে চেঞ্জ করার দরকার আছে? এখানে স্যার। চেঞ্জ না করে তুমি জাস্ট এখানে হ্যাঁ আমি 13 ইউজ করবো না, আমি এখন 7 ইউজ করবো, ঠিক আছে, এখানে 7 লিখে দিলা। আর ভিতরে কোথাও চেঞ্জ করার দরকার আছে? না দরকার স্যার। নেই। না, কিন্তু স্যার। আমরা প্রোগ্রাম যখন লিখবো, আমরা পিনগুলা এভাবে আলাদা আলাদা করে পিন নাম্বার ব্যবহার না করে আমরা পিনের শুরুতে একটা নাম দিয়ে দিতে পারি। পিনটা নিশ্চয়ই আমরা কোনো একটা ডিভাইসের সাথে কানেক্ট করব, সেই ডিভাইসের নাম দিয়ে আমরা এইভাবে একটা নাম দিতে পারি। নাম দিলে যেটা হবে যে আমাদের বুঝতে সুবিধা হবে যে এটা 7 নাম্বার পিন এলইডির সাথে কানেক্টেড, এটা তোমার বুঝতে সুবিধা হবে। নাম যে কোনো কিছু দেওয়া যায়, সেটা সমস্যা না, তবে ওইটার সাথে যে ডিভাইসটা কানেক্ট করা আছে সেটার নামের সাথে মিল রেখে দিলে সুবিধা। আমাদের প্রোগ্রামগুলো কিন্তু এত ছোট থাকে না। তুমি একটা ফাইনাল ইয়ারের প্রজেক্ট যদি করতে চাও মাইক্রোকন্ট্রোলার দিয়ে, হয়তো তোমার 200-300 লাইনের একটা কোড হবে। তো সেটা তুমি কিভাবে আইডেন্টিফাই করবে এই যে একটা ডিভাইস কোথায় কোথায় কানেক্ট করা আছে, কোন পিনের সাথে কানেক্ট করা আছে, সেগুলো যদি তুমি আগে এইভাবে লিখে রাখো, পিন নাম্বার ওই নাম দিয়ে লিখে রাখো, ডিভাইসের নাম দিয়ে লিখে রাখো, তখন তোমার বুঝতে সুবিধা হবে। তো এখানে এই কাজটাই করা হয়েছে। এখানে ধরো 12 নম্বর পিনের সাথে আমরা পুশ বাটন কানেক্ট করবো, এই জন্য 12 নম্বর পিনের নাম দিলাম কি বাটন পিন। নামটা যে এটাই দিতে হবে এমন কোনো কথা না, তোমার ইচ্ছা। তো আমি এখানে বাটন পিন নাম দিলাম। আর এটা কোনো একটা, এটা একটা ভেরিয়েবল হিসেবে নাম দেওয়া হয়েছে, এই যে ইন্টিজার, এটার ভ্যালু হচ্ছে 12। আবার যেহেতু এই ইন্টিজারটা এখানে যে ভ্যালুটা আছে এটা কিন্তু চেঞ্জ হবে না, এটা সবসময় একই রকম থাকবে, সেক্ষেত্রে আমরা এখানে কনস্ট্যান্ট দিতে পারি, কনস্ট্যান্ট ইন্টিজার বাটন পিন, তার মানে এটা সবসময় 12 হিসেবে থাকবে, এটাকে আর চেঞ্জ করা যাবে না। আবার কনস্ট্যান্ট ইন্টিজার এখানে 11 নম্বর পিনকে আমরা এলইডি 0 দিলাম, 10 নম্বর পিনকে এলইডি 1, 9 নম্বর পিনকে এলইডি 2, 8 নম্বর পিনকে কি দিলাম এলইডি 3, এভাবে আমরা নাম দিলাম। আর এখানে প্রবলেমটা অবশ্য আমি প্রথমে পড়ে শোনাই নাই, যে a press in switch increase a 4-bit variable স্যার and it is shown by 4 LEDs। আমার কথা কি এখন শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এখানে যে কাজটা আমাদেরকে করতে হবে, a press in switch increase 4-bit variable and it is shown by 4 LEDs। আমরা এর আগে এই যে কাউন্টার পড়েছিলাম না, জি স্যার। একটা ভেরিয়েবল এক এক করে বেড়ে যাচ্ছে, সেটা এলইডি তে দেখানো হচ্ছিল। সেটা হচ্ছে অটোমেটিক, আমরা লিখে দিছি যে একটা ভেরিয়েবল এক এক করে বেড়ে যাবে, সেটা এলইডি তে দেখাবে। আর এখন যে কাজটা করব আমরা, এটা কিন্তু অটোমেটিক বেড়ে যাবে না, আমরা একটা সুইচের মধ্যে যদি প্রেস করি, একটা পুশ বাটনে যদি আমরা প্রেস করি, তাহলে ওইটা এক এক করে বাড়বে। বুঝতে পেরেছো? মানে স্যার। স্যার একবার প্রেস করলে হ্যাঁ, একবার একবার বাড়বে প্রেস এরকম? করলে এক বাড়বে। এবং সেটা কার মাধ্যমে দেখাবে? এলইডির LED মাধ্যমে মাধ্যমে। দেখাবে, মানে বাইনারি কাউন্টার, তবে এটা বাটন প্রেস করলে বাড়বে, এরকম দেখাবে আর কি। তো এখানে আমাদের অবশ্যই বাউন্সিং প্রবলেমটা কনসিডারেশনে এনেই কাজ করতে হবে। এখন আমরা বাউন্স লাইব্রেরি ইউজ করলাম, আর এখানে পিনগুলোর নাম দিলাম, যেহেতু আমাদের 4টা এলইডি থাকবে, 4টা এলইডি 4টা পিনের সাথে কানেক্ট করে আমরা পিনগুলোর নাম দিয়ে দিলাম। আর এখানে বাটন কানেক্ট করা হচ্ছে কার নাম, কোন পিনের সাথে? 12 নম্বর পিনের সাথে, ওইটারও নাম দিলাম বাটন পিন। আর এখানে দেখো আমরা যখন ভয়েস সেটআপে লিখলাম, তখন আমরা লিখলাম যে বাটন পিন। বাটন পিন মানে এখন ওই 12 বুঝবে, বাটন পিন মানে এখন 12 বুঝাবে, এখানে আমরা যে নাম্বারটা দিব সেটাই বুঝাবে। বাটন পিন এখানে হাই। আর এলইডি পিন গুলা কি থাকবে? সবগুলা আউটপুট, এলইডি 0 আউটপুট, এলইডি 1 আউটপুট, এলইডি 2 আউটপুট, এলইডি 3 সবগুলা হচ্ছে আউটপুট পিন। আর এটাকে আমরা যে সরি এখানে পিন মোডে আমরা বাটন পিনটাকে ইনপুট হিসেবে ডিফাইন করেছি, আর এটাকে হাই করে রেখেছি কেন? পুল আপ করে রাখার জন্য আর কি। এটা Internal না pull লিখে up। আমরা এখানেও লিখতে পারতাম ইনপুট আন্ডারস্কোর পুল আপ, এভাবেও লিখতে পারতাম। জি স্যার। আর বাউন্স লাইব্রেরি যেটা আছে, আমরা যদি পুশ বাটনের সাথে সেই বাউন্স লাইব্রেরিকে ইনক্লুড করতে চাই, আমরা এইভাবে দিতে হবে, বাউন্স দিয়ে একটা অবজেক্ট ডিফাইন করতে হবে। এটার নাম হচ্ছে, এটাকে বলা হয় অবজেক্ট ডিফাইন করা। আমরা এই যে বাউন্স ফাংশনটা ব্যবহার করলাম, বাটন পিন বলে দিলাম, আর এখানে বাউন্স টাইম, এটা হচ্ছে টাইম। আমরা এখানে ধরে নিলাম যে 10 মিলি সেকেন্ড, মানে বাউন্সিংটা যদি 10 মিলি সেকেন্ডের ভিতরে যদি কোনো বাউন্স হয়, সেটাকে অ্যাভয়েড করবে, সেটা হবে না। তো এটা একটা অবজেক্ট, আর অবজেক্টের নাম হচ্ছে বাটন। বাউন্সের আন্ডারে যে ফাংশন গুলো আছে, সেই ফাংশন গুলো আমরা যখন ব্যবহার করব, তখন এই অবজেক্টের নেমটা আমাদেরকে ব্যবহার করতে হবে। এখানে আমরা যে কোনো নাম দিতে পারি, এখানে বাটন না দিয়ে আমরা অন্য কোনো নামও দিতে পারি, তবে এগুলো ফিক্স থাকবে, বাউন্স বাউন্স। আর এখানে বাটন পিন, আমরা এখানে যে নামটা লিখবো সেটা দিয়ে দিব, আর এখানে টাইমিংটা
1 মিলি সেকেন্ডও দিতে পারি, 10 মিলি সেকেন্ডও দিতে পারি। টাইমটা খুব বড় সমস্যা না। এটা 1 মিলি সেকেন্ড দিলেও কিন্তু বাউন্সিং যেহেতু 1 মিলি সেকেন্ডেরও কম সময়ের ভিতরে হয়, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না এখানে। তো এটা দিলাম, আর এখানে নামটা কি দিলাম, অবজেক্টের নাম এখানে কি, বাটন, এই নামটা তোমরা দেখো। এরপরে আমরা যখন ভয়েড লুপে লিখবো, আমাদের কাজ কি ছিল, এখানে বাটনে একবার প্রেস করলে ভেরিয়েবলটা 1 বেড়ে যাবে, এটাই তো আমাদের উদ্দেশ্য, আর সেটা এলইডির মধ্যে দেখাবে। তো এখন আমরা ওই কাজটা করব। এখানে লিখছি ইফ বাটন, এখানে যেটা আমরা অবজেক্ট নেম হিসেবে যেটা ব্যবহার করেছি সেই বাটন ডট আপডেট। আপডেট হচ্ছে একটা ফাংশন এখানে। আপডেট ডিবাউন্সটা তো বললেন না। ডিবাউন্স এটা কমেন্ট, 10 মিলি সেকেন্ড ডিবাউন্স, মানে বাউন্সিং টাইমটা হচ্ছে 10 মিলি সেকেন্ড। শুনেছো? জি স্যার। জি স্যার। এখন আপডেট হচ্ছে এখানে একটা ফাংশন, তবে আপডেট ফাংশনটা ব্যবহার করতে গেলে আমরা এখানে আগে অবজেক্টটা ইউজ করতে হবে, বাটন। এই বাটনের জন্য আমাদের অবজেক্ট নেম হচ্ছে বাটন। তো বাটন ডট আপডেট এই ফাংশন, এটা একটা ফাংশন। এই ফাংশনের কাজ কি, এখানে বাটন পিন কত, 12 নাম্বার। 12 নাম্বার পিনে যদি কোনো চেঞ্জ হয়, চেঞ্জ মানে হচ্ছে এটা ধরো নরমালি হাই ছিল হঠাৎ করে লো হয়ে গেছে, এটা একটা চেঞ্জ। অথবা লো ছিল সেখান থেকে হাই হয়ে গেছে, এটা একটা চেঞ্জ। যদি কনস্ট্যান্টলি সেই লো থাকে অথবা হাই থাকে, তাহলে এই ফাংশন সবসময় 0 রিটার্ন দিবে। কিন্তু যদি এরকম হয় যে এই পিনটা কখনো হাই ছিল হঠাৎ করে লো হয়ে গেছে, তখন এই ফাংশন কত রিটার্ন দিবে, 1 রিটার্ন দিবে। তো ইফ বাটন ডট আপডেট, বাটনে যদি কোনো চেঞ্জ হয় তাহলে এইটা 1 রিটার্ন দিবে। তাহলে ইফ 1 অর্থাৎ ইফ ট্রু, তখন ভিতরের লাইনগুলো এক্সিকিউট হবে। বুঝতে পেরেছো? স্যার আরেকবার বলেন স্যার এটা। বাটন ডট আপডেট, যদি বাটন এখানে 12 নাম্বার পিন যেটা আছে, 12 নাম্বার পিন যেটা আছে, সেটার যে অবজেক্ট নেম সেটার নামই তো বাটন। তো 12 নাম্বার পিনের মধ্যে যদি কোনো চেঞ্জ হয়, 12 নাম্বার পিন যদি নরমালি হয়তো 0 আছে, সবসময় 0 থাকলো, এটা কোনো চেঞ্জ না, যা ছিল তাই আছে, সেটা চেঞ্জ না। কিন্তু 0 থেকে যদি 1 হয়ে যায় অথবা 1 থেকে যদি 0 হয়ে যায়, তখন সেটা একটা চেঞ্জ। চেঞ্জ যখন হবে তখন বাটন ডট আপডেট ফাংশনটা 1 রিটার্ন দিবে, আর যখন কোনো চেঞ্জ হবে না তখন বাটন ফাংশনটা 0 রিটার্ন দিবে। বুঝতে পেরেছো? বাটন ডট আপডেট এই ফাংশনটা 0 রিটার্ন দিবে অথবা 1 রিটার্ন দিবে। তো যখনই তুমি বাটনে প্রেস করবা, প্রেস করলে তখন এটা 1 রিটার্ন দিবে, কারণ তখন কিন্তু চেঞ্জ হচ্ছে। নরমালি এটা হাই ছিল হঠাৎ করে লো হয়ে গেছে, এটা তাহলে স্যার চেঞ্জ হলে 1 রিটার্ন করবে, চেঞ্জ না হলে তখন 0 রিটার্ন 0 করবে। রিটার্ন করবে। মানে তুমি যদি বাটনে প্রেস না করো তাহলে এটা সবসময় কি থাকবে, ফলস থাকবে, মানে 0 থাকবে আর কি। 0 তো থাকবে। ইফ 0 তাহলে তো এই লাইনগুলো এক্সিকিউট হবে না। আর যদি কোনো কারণে বাটন প্রেস করা হয় তখনই এটা 1 শোনা হবে। যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে না? যাচ্ছে এখন জি যাচ্ছে। স্যার, এখন শোনা যাচ্ছে। ঠিক আছে। এখন এই যেটা বললাম যে বাটন যদি প্রেস করা হয় তাহলে এটা ট্রু হবে, ট্রু হলে এখানকার ভিতরে যে ইনস্ট্রাকশন গুলো আছে সেগুলো এক্সিকিউট হবে, ঠিক না? জি স্যার। তো ভিতরে আবার লেখা আছে ইফ বাটন ডট রাইজিং এজ। কথা শোনা যাচ্ছে? জি স্যার। বাটন ডট রাইজিং এজ মানে যে চেঞ্জটা হলো সেটা রাইজিং এজ কিনা। রাইজিং এজ মানে কি বুঝাই এটা, মানে লো থেকে হাই হচ্ছে কিনা। এখন একটা বাটনকে যদি আমরা পুল আপ করে রাখি, নরমালি সেটা হাই থাকে না, আর প্রেস করা হলে সেটা কি হয়, লো হয়ে যায়। তো প্রেস করে আবার যখন ছেড়ে দেওয়া হয় তখন সেটা আবার কি হয়, হাই High হয়ে হয়ে যাচ্ছে। তাহলে যদি কোনো চেঞ্জ হয় এখানে ঢুকে সেটা রাইজিং এজ কিনা, অর্থাৎ তুমি প্রেস করে ছেড়ে দিছো কিনা, এটা বোঝাচ্ছে প্রেস করে ছেড়ে দিছো কিনা। যদি প্রেস করে ছেড়ে দাও তাহলে একটা ভেরিয়েবল যেটার নাম হচ্ছে এ ইকুয়ালস হবে a প্লাস 1। a প্লাস ইকুয়ালস 1 মানে হচ্ছে a ইকুয়ালস a প্লাস 1। তো a 1 বেড়ে যাবে, এই ভেরিয়েবলটা কি হবে, 1 বেড়ে যাবে, যেটা আমরা চাচ্ছিলাম যে আমরা বাটনে প্রেস করলে কোন একটা ভেরিয়েবলটা 1 বেড়ে যায়। এবং সেই ভেরিয়েবলটাকে এবার 4টা এলইডির মাধ্যমে দেখাবে। তো দেখালে কিভাবে করবে, যে এলইডি 0 তে হচ্ছে এই ভেরিয়েবলের ফার্স্ট বিটটা দেখাবে, এলইডি 1 এ হচ্ছে এই ভেরিয়েবলের সেকেন্ড বিটকে দেখাবে, এলইডি 2 তে এই ভেরিয়েবলের থার্ড বিটকে দেখাবে, এলইডি 3 তে এই ভেরিয়েবলের ফোর্থ বিটকে দেখাবে। এগুলো তো তোমরা বুঝো। জি স্যার। এটা আমরা আলাদাভাবে না লিখে এখানেও লিখতে পারি। মানে আমরা আগে যেটা লিখেছিলাম, ধরো লিখেছি a ইকুয়ালস i and 1, এরকম লিখেছিলাম না। জি তারপর স্যার। হচ্ছে ডিজিটাল রাইট ধরো 13a, এভাবে রাইট করেছি। সেটা না করে আমরা সরাসরি এখানে এটা লিখে দিতে পারি, এ কাউকে ডিফাইন না করে i and 1 এভাবে এখানে লিখে দিতে পারি। তাহলে i এর যে প্রথম বিট সেটা কোথায় রাইট করবে,
13 এ রাইট করবে। তো আমরা এখানেই করেছি 13 এই ভেরিয়েবলের ফার্স্ট বিট এলইডি 0, অর্থাৎ এখানে 11 নম্বর পিনে রাইট করেছে। এলইডি 0 মানে হচ্ছে এখানে 11 নম্বর পিন। এই ভেরিয়েবলের সেকেন্ড বিট 10 নম্বর পিনে রাইট করেছে। এই ভেরিয়েবলের থার্ড বিট 9 নম্বর পিনে রাইট করেছে। এই ভেরিয়েবলের ফোর্থ বিট কত নম্বর পিনে রাইট করেছে? 8 নম্বর পিনে। তো এখন যেটা হবে যে আমি যখনই বাটন প্রেস করব তখনই এই ভেরিয়েবলটা 1 বেড়ে যাবে। 1 বেড়ে গেলে তারপর সেটা এলইডির মধ্যে দেখাবে। আবার প্রেস করলে আবার 1 বেড়ে যাবে, আবার প্রেস করলে আবার 1 বেড়ে যাবে এবং সেটা এলইডি গুলোর মাধ্যমে দেখাবে। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। আর আমি এখানে কন্ডিশনও লিখে দিতে পারি, ইফ a গ্রেটার দেন 15, তাহলে a ইকুয়ালস আবার 0 হয়ে যাবে, এভাবেও লিখে দিতে পারি এখানে কন্ডিশন। তাহলে 15 এর পরে আবার 0 থেকে শুরু হবে। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। জি স্যার। যে এই প্রোগ্রামটা আমি লিখলাম, প্রথমে আমি এটা সিমুলেশন করে দেখাই। আমাদের এখানে পুশ বাটনটা কানেক্ট করা ছিল 12 নম্বর পিনের সাথে। আর এলইডি কার সাথে ছিল? এলইডি হচ্ছে এখানে 8, 9, 10, 11। সার্কিট কানেকশনটা কমপ্লিট। আর এখানে প্রোগ্রাম নতুন করে লোড করার দরকার নেই, কারণ আমি একই প্রোগ্রামকে বারবার এডিট করেছি। তো লোকেশনটা অলরেডি এখানে দেওয়া আছে। রান করছি, রান করে দেখো, এই যে বাটন প্রেস করলাম, 1 বেড়ে গেল না? আবার প্রেস করলাম 3, আবার প্রেস করলাম কত এখন? 4, 5, 6। আর একটা বিষয় খেয়াল করো, আমি এখানে বাটনটা জাস্ট এই যে এখানে আর একটা অ্যারো টাইপের একটা আছে না, এখানে প্রেস করলে যেটা হয়, এখানে প্রেস করলে এটা সবসময় ক্লোজ হয়ে থাকবে আর কি। আমি প্রেস করে ধরে রাখা লাগবে না, এটা এখন ক্লোজ হয়ে আছে। ক্লোজ হয়ে আছে, এখানে চেঞ্জ হয়েছে। আগে কত ছিল? এখন 6 দেখাচ্ছে না? জি স্যার। দেখো জি এখন স্যার। আবার যদি আমি রিলিজ করে দিই, এই যে এখন চেঞ্জ হয়েছে। আবার আমি প্রেস করলাম, চেঞ্জ হয় না কিন্তু, কারণ প্রেস করলে এটা চেঞ্জ হবে না। প্রেস করলে যেটা হবে, হাই থেকে লো হবে, ওটা কিন্তু রাইজিং এজ না। হাই থেকে লো হওয়া কি রাইজিং এজ? এটা ফলিং এজ। আর যখন আমি ছেড়ে দিব, এখন লো আছে, লো থেকে হাই হবে, সেটাই হচ্ছে রাইজিং এজ। আমি প্রোগ্রামে কি লিখেছি? রাইজিং এজ লিখেছি না? জি স্যার। জি স্যার। প্রোগ্রামে লিখেছি কিন্তু রাইজিং এজ। রাইজিং এজ পাইলে, এই যে এখানে রাইজিং এজ পাইলে তারপরে 1 বাড়বে, না হলে বাড়বে না। এই ক্ষেত্রে এখন 1 বাড়ে নাই, আমি যখন এটাকে ছেড়ে দিচ্ছি, এই যে তখন 1 বেড়ে গেল। এখন কত হলো? 8। আবার একই ব্যাপার, প্রেস করলাম, বাড়ে নাই, ছেড়ে দিলে তখন বাড়বে। বুঝছো? কিন্তু আমি যদি প্রোগ্রামে একটু চেঞ্জ করে দিই, রাইজিং এজ না দিয়ে যদি ফলিং এজ দিই, তখন কি হবে? তাহলে ছেড়ে দিলে এলইডি গুলো জ্বলবে না, না, মানে প্রেস প্রেস করলে করে জ্বলবে। রাখলে চলবে। হ্যাঁ, প্রেস করলে ছেড়ে দিলে তখন আবার ছেড়ে দিলে তখন বাড়বে না আর কি, প্রেস করলে তখন বাড়বে। জি স্যার। এই যে ফলিং এজ লিখতাম, ফলিং এজ লিখে দেখো, আমি আবার এটাকে কম্পাইল করছি। আবার রান করলাম, এখন দেখো, এই যে আমি প্রেস করলাম তখন বেড়ে গেছে, রিলিজ করলে কিন্তু বাড়বে না। প্রেস যখন করছি তখন বেড়ে যাচ্ছে। ঠিক আছে? বুঝতে পেরেছো? জি স্যার। স্যার এখানে সুইচ কি দুইটা দেওয়া যাবে না, একটা দিলে হবে? হ্যাঁ, দেওয়া যাবে, এবং সেটা তোমাদের জন্য, প্রবলেমটা তোমাদের জন্য দেওয়া আছে। আমি একটু হিন্টস দিচ্ছি। হিন্টসটা হচ্ছে, তোমরা যদি দুইটা সুইচ ব্যবহার করতে চাও, ধরো এখানে আরেকটা সুইচ যদি তুমি ব্যবহার করতে চাও, তাহলে তুমি একইভাবে এখানে লিখতে পারো কনস্ট্যান্ট ইন্টিজার বাটন পিন। ধরো ওইটা তুমি চাচ্ছ যে 13 নম্বর পিনকে ইউজ করবা, তো এখানে এটার নাম, ধরো এটার নাম 1 দিলা, এটার নাম দিলা 2, দুইটা হয়ে গেল না? আর এখানে কি লিখবা? একই জিনিস এখানে লিখতে পারো তুমি। এখানে ধরো এটার নাম দিলা বাটন 1, আর এটার নাম দিলা বাটন 2, আর এখানে বাটন পিন 1, বাটন পিন 2, এভাবে দিয়ে দিবে।
এখন দুইটা বাটন হয়ে গেল। আর এখানে যখন তুমি লিখবা বাটন 1 ডট আপডেট, মানে 1 নাম্বার বাটন প্রেস করা হচ্ছে কিনা সেটা জানার জন্য হচ্ছে বাটন 1 ডট আপডেট। আর 2 নাম্বারের জন্য কি লিখবা? বাটন বাটন 2। ধরো ওইটা প্রেস করা হচ্ছে কিনা ওটার জন্য আলাদা লিখতে হবে, কিন্তু আলাদা বাটন 2 ডট আপডেট। 2 ডট আপডেট। হ্যাঁ, এখন এখানে যেটা হবে, একটা বাটন প্রেস করলে নাম্বারটা বেড়ে যাবে, আর একটা বাটন প্রেস করলে নাম্বারটা কি হবে? কমে যাবে। যদি আমি এরকম করি যে একটা দিয়ে হচ্ছে ইনক্রিমেন্ট হবে, আরেকটা দিয়ে কি হবে? ডিক্রিমেন্ট হবে। ডিক্রিমেন্ট হবে। সেই ক্ষেত্রে জাস্ট এখানে মাইনাস দিলেই হবে। এটা দিয়ে হচ্ছে ইনক্রিমেন্ট হচ্ছে, এটা দিয়ে কি হবে? ডিক্রিমেন্ট হবে। ডিক্রিমেন্ট তবে হবে। এখানে একটু কন্ডিশন বলে দিতে হবে, ইফ এ যদি 15 থেকে বড় হয়ে যায় তাহলে এটাকে কি করে ফেলবে? 0 করে ফেলবে। আর এখানে একটা কন্ডিশন দিতে হবে, ইফ, কারণ ডিক্রিমেন্ট করতে গেলে এ 0 থেকে ছোট হয়ে যেতে পারে না। এ যদি 0 জি থেকে স্যার। ছোট হয়ে যায় তাহলে এটাকে কত করে দিবে? 15 করে দিবে। বুঝতে পেরেছো? জি স্যার। আর বাকিটা একই রকম। এখন দেখো আমি যদি এটা করি, ওই ওই প্রবলেমটা সলভ হয়ে গেছে, যেটা এখানে তোমাদের এখানে লিখে রাখছি সেটা সলভ হয়ে গেছে। তবে এখানে ভুল দেখাচ্ছে। ভুলটা কি? বাটন পিন আবার এখানে ওইটা লিখতে হবে, কিন্তু এটা ইনপুট আমি লিখি নাই। বাটন পিন 2 যে ইনপুট সেটা লিখছি, লিখি নাই। বাটন পিন 1 ও এখানে লিখি নাই। বাটন পিন 1 ইনপুট পুল আপ এভাবে লিখে দিতে হবে। আর এখানেও লিখে দিতে হবে বাটন পিন 2 ইনপুট পুল আপ। ঠিক আছে, এভাবে লিখে দিতে হবে। এখন যদি আমি ওই প্রোগ্রামটা রান করি, এখানে বাটন পিন আরেকটা কানেক্ট করতে হবে না, এখানে হ্যাঁ বাটন আরেকটা কানেক্ট করতে হবে। কতর সাথে? 13 এর সাথে। এই যে দেখো, এখন দেখো এটাকে যদি আমি প্রেস করি বেড়ে যাচ্ছে না? আর এটা দেখো, এটা প্রেস করলে কি হচ্ছে? কমে যাচ্ছে। এই যে 0 হয়ে গেল, 0 পরে আমি কন্ডিশনে দিচ্ছি 15 হয়ে যাওয়ার জন্য, এই যে 15 হয়ে গেল। আবার প্রেস করলে 15 থেকে কমতে থাকবে। একটা প্রেস করলে কমে যাচ্ছে, আর আরেকটা প্রেস করলে কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। তাহলে ওই প্রবলেমটাও কিন্তু আমি সলভ করে দিলাম। তো তোমরা এগুলা প্র্যাকটিস করতে হবে। এখন এটা প্র্যাকটিস করতে গেলে এখানে অবশ্যই আরডিনোতে এই bounce.h এই লাইব্রেরিটা থাকতে হবে। এটা না থাকলে তখন প্রোগ্রামটা ভুল দেখাবে। যেমন আমার এখানে ফাইল অপশন থেকে আমি যদি এক্সাম্পলস এখানে যাই, যে এখানে বাউন্স লাইব্রেরিটা আছে, তো বাউন্স লাইব্রেরিটা যদি থাকে তাহলে এটা আমি কম্পাইল করলে এটা ভুল দেখাবে না। তো আমি আমার এখানে যে বাউন্স লাইব্রেরিটা আছে এটা প্রথমে রিমুভ করে দিব। রিমুভ করে দিলে কি সমস্যা হয় আমি প্রথমে সেটা দেখাবো, তারপরে বাউন্স লাইব্রেরি কিভাবে ইনস্টল করতে হবে সেটা আমি দেখাবো। তো আমি যে সফটওয়্যারটা ইনস্টল করেছি সেখানে যে লাইব্রেরি নামে একটা ফোল্ডার আছে, সেখানে লাইব্রেরি গুলো আছে। আমি এখানে বাউন্স যেটা আছে এটা রিমুভ করে দিচ্ছি। এটা রিমুভ করে ফেললাম। এখন আমি যদি এটা ভেরিফাই করি আবার, এই যে এখন ভুল দেখাচ্ছে যে bounce.h নো সাচ ফাইলস অর ডিরেক্টরি এটা দেখাচ্ছে। তো এখানে ভুল দেখাচ্ছে। এখন আমরা এই লাইব্রেরিটা আবার কিভাবে অ্যাড করব, আমি তোমাদেরকে এই ধরনের একটা জিপ ফাইল দিয়ে দিব। তো এই জিপ ফাইলটা যদি আমি গুগল ক্লাসরুমে শেয়ার করি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পরে এটা তোমরা এখানে সফটওয়্যার ওপেন করার পরে এখানে স্কেচ একটা অপশন আছে, সেখান থেকে আমরা এই যে ইনক্লুড লাইব্রেরি এখানে যাব, এরপর অ্যাড জিপ লাইব্রেরি। তো এটা এই ধরনের একটা উইন্ডো আসবে। এখন আমি যে ফোল্ডারটা দিয়েছি বাউন্স নামে, আমি যে জিপ ফাইলটা দিয়েছি সেটা যেখানে আছে সেই লোকেশনটা সিলেক্ট করতে হবে। আমি এখানে আমার ডেস্কটপে রেখেছি বাউন্স। তো এটা আমি সিলেক্ট করে এখানে আমি ওপেন দিলাম। ওপেন দেওয়ার পরে এই যে এখানে দেখাচ্ছে লাইব্রেরি অ্যাডেড। তো এখন যদি আমি আবার এটাকে কম্পাইল করি অথবা লোড করি তখন আর এরর দেখাচ্ছে না। আর আমি যেখান থেকে এটা রিমুভ করে দিয়েছিলাম লাইব্রেরি ফোল্ডার, সেখানে কিন্তু আবার এই যে দেখাচ্ছে বাউন্স লাইব্রেরিটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে তোমরা গুগল ক্লাসরুম থেকে এই বাউন্স লাইব্রেরিটা ডাউনলোড করে সেটা আরডিনো সফটওয়্যারে ইনক্লুড করে নিতে হবে। তো আজকের লেকচার এখানেই শেষ, এবং এটা ছিল এক্সপেরিমেন্ট 8 এর লাস্ট লেকচার। আজকের লেকচারের উপর তোমাদেরকে একটা রিপোর্ট অথবা একটা প্রজেক্ট জমা দিতে হবে, সেটার বিস্তারিত আমি গুগল ক্লাসরুমে বলে দিব।